আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাসে আজকে আমরা 11 নাম্বার লেকচারে উপস্থিত। আর আজকে আমাদের স্পেশাল 11 নাম্বার লেকচারটা আর একটু স্পেশাল বেশি, কারণ আমাদের আজকে যে এমসিকিউগুলো আমরা সলভ করব সেগুলো আমাদের রিসেন্ট সাল অর্থাৎ 2025 সালে আসা স্পেশাল এমসিকিউ প্রবলেম এবং বিগত সাল 2024 সালে আসা এমসিকিউ স্পেশাল প্রশ্নগুলো। তো আমরা আজকে স্ক্রিনের সামনে যেই গাইডটা দেখতে পাচ্ছি, অবশ্যই এটা গাইড না, এটা হচ্ছে সাপ্লিমেন্ট, সেটা হচ্ছে নিউটন সাপ্লিমেন্ট। তো এই সাপ্লিমেন্টে আমাদের 25 সালের বিগত বছর, এবছরের 25 সালে যে স্পেশাল এমসিগুলো দেওয়া আছে সেগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যেহেতু সরাসরি প্রশ্ন নিয়ে আলোচনা করব, আশা করি বুঝতে পারবা, কারণ বিগত ক্লাসগুলোতে আমরা ওই টপিকগুলো পড়ছিলাম যে টপিকগুলো তোমাদের নিয়ে আলোচনা করা হয়েছিল। যেমন আইসিটি প্রথমত আলোচনা করতেছিলাম আমরা, বিশ্বগ্রামের ধারণা পড়ছিলাম, ভার্চুয়াল রিয়েলিটি পড়ছিলাম, তারপরে আমরা রোবোটিক্স নিয়ে আলোচনা করছিলাম। তো যেহেতু এই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে অলরেডি, তো আশা করি এই টপিকের অনেক কিছু তোমার ধারণা আছে। তো আমরা এই টপিকেরই এই বছর 2025 সালে যে প্রশ্নগুলো আসে এবং 24 সালে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব, দেখব কতটুকু আমরা মনে রাখতে পারছি। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের এই সাপ্লিমেন্টটা অনেকটা চমৎকার সাপ্লিমেন্ট, কারণ এই সাপ্লিমেন্টে তোমার ব্যাখ্যা সহ লেখা আছে, একটা এমসিকিউর ব্যাখ্যা কি সেটাও লেখা আছে। তো খুবই দারুণ এই এমসিকিউটা বা এই সাপ্লিমেন্টটা, জাস্ট দেখলেই বুঝতে পারবো। আমরা তাহলে শুরু করি ক্লাস। তো আমি প্রথমত প্রশ্নগুলো ঢেকে রাখবো, প্রশ্ন না, উত্তরগুলো ঢেকে রাখবো, দেখবো কতটুকু আমরা মনে রাখতে পারছি বিগত কয়েকটা ক্লাসে যে আলোচনা করছিলাম বা প্র্যাকটিস করছিলাম। তো তোমরা জাস্ট উত্তর দিবা যতটুকুই পারো, ভুল হোক সমস্যা নাই, আমরা ভুল থেকেই শিক্ষা গ্রহণ করবো। ওকে, আচ্ছা তাহলে আমরা যাচ্ছি আমাদের সাপ্লিমেন্ট। ওয়ালাইকুম সালাম। শিলু জয়েন করছো। সাপ্লিমেন্টের আলোচনা বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত প্রথম অধ্যায় নিয়ে আলোচনা শুরু হচ্ছে। আর আজকের এই ক্লাসের শুরুতেই আচ্ছা একটা বিষয়ে তোমাদের সাথে আলোচনা করি। এই মুহূর্তে একটা গুড নিউজ বা খুশির খবর। আলহামদুলিল্লাহ, তোমরা জানো আমাদের এই প্ল্যাটফর্মে, কোয়ান্টাম প্ল্যাটফর্মে কিন্তু অ্যাডমিশনের প্রোগ্রামটা শুরু হয়েছে। আমরা আগে থেকেই মেডিকেল অ্যাডমিশনের প্রোগ্রামটা চালু করছি, মেডিকেলের প্রতি সপ্তাহে পরীক্ষা নিচ্ছি। আর রিসেন্টলি আমাদের এই সপ্তাহ থেকে ভার্সিটি ক ইউনিটের এক্সাম বেস চালু হচ্ছে এবং আগামী উইক থেকে ইনশাল্লাহ আমাদের শুরু হচ্ছে ভার্সিটি খ, অর্থাৎ যারা আর্টস বা কমার্সে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বি ইউনিটে পরীক্ষা দেবা, বি ইউনিটের জন্য ইংরেজি, বাংলা আর হচ্ছে সাধারণ জ্ঞান, এই 3টা সাবজেক্টের যে স্পেশাল প্রোগ্রাম নিয়ে লেখাপড়া করতে হয় বি ইউনিটে। তো বি ইউনিটের পরীক্ষাটা আসলে সায়েন্স থেকেও দেওয়া যায়, আর্টস থেকেও দেওয়া যায়, কমার্স থেকেও দেওয়া যায়। তো যারা যারা বি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, তোমাদের সিনিয়র ভাইয়াপুরা ওদেরকে জানা দিও আমার এই এক্সাম ব্যাচে জয়েন করার জন্য, কারণ আমার এই এক্সাম ব্যাচে প্রতি সপ্তাহেই স্পেশাল পরীক্ষাটা হবে আর প্রত্যেক দিন সাজেশন মতো আমি সবাইকে পড়া দিব। আর এই যে আমাদের গ্রুপটা আছে অ্যাডমিশন রিলেটেড যে গ্রুপ, সেই গ্রুপে শুধু পরীক্ষা হবে না, প্রবলেম সলভিংও হবে। অর্থাৎ যদি কোনো স্পেসিফিক প্রবলেম থাকে, যে কোনো বিষয়ের প্রবলেমটা শেয়ার করবে, এটা আমি ফ্রি হলে আমি আলোচনা করে দিব প্রবলেম সমাধান করার জন্য, আর যদি অন্য কেউ থাকে অন্যকে আলোচনা করে দিবে। তো এখন থেকে আমাদের এই স্বপ্ন দেখার প্ল্যাটফর্মে নতুন প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে তোমাদেরকে নিয়ে। তো তোমরা একটু অ্যাক্টিভ হও, সবাইকে জানাই দিও। তো সবাইকে বলতেছি, আমি যেই স্পেশাল প্রোগ্রামের কথা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা কি সবাই বুঝতে পারছো কি একটু আমাকে জানো? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদের দায়িত্ব হবে সবাইকে জানিয়ে দেওয়া। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি আমাদের আজকে স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস। আর আমি চেষ্টা করতেছি তোমাদের সকল বিষয়, একবারে যতগুলো বিষয় আছে, তুমি যেই গ্রুপেই থাকো, রুহি জয়েন করছো, থ্যাংক ইউ, যত বিষয় আছে সবগুলো বিষয় আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে বাচ্চারা আমরা শুরু করতেছি। আমাদের আসলে এটা বাম দিকে উত্তরটা লেখা আছে, ডান দিকে থাকলে ভালোই তো। আচ্ছা, এটা আসলে বাম দিকে উত্তর, তো এই জন্য আর কি একটু আমি একটু দেখাচ্ছি। এটা উত্তর ঢাকতে আবার সমস্যা, কারণ এই উত্তরটা বাম দিকে, আগে তো ছিল ডান দিকে, এখন হচ্ছে কি বাম দিকে, এটা হচ্ছে মূলত সমস্যা। আচ্ছা যাই হোক, আমি দেখাবো, তোমার একটু ওয়েট করো। হ্যাঁ বলো। আপনি তো ওদিন গায়ের সহজ অঙ্কটা করাইছেন, আপনি যেটা দিয়েছেন দুনিয়ার কঠিন। দুনিয়ার কঠিন, আচ্ছা আমি দেখা দিব নি। আচ্ছা সমস্যা নেই, আমি করা দিব নি।
চেষ্টা করছো, থ্যাংক ইউ। ওকে বাচ্চারা শুরু করি। ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, আমি দেখা দিব না, সমস্যা নাই, দেখো এবার আমরা শুরু করতেছি। আমাদের এটা হচ্ছে বিশ্বগ্রামের ধারণা, সবাই ভালো করে বুঝো। বিশ্বগ্রামের ধারণার সিলেট বোর্ড 2024 সালে যে প্রশ্নটা আসছে সেটা আমরা একটু পড়ি। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নিচের কোনটি প্রয়োজন? হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, মানুষের জ্ঞান। এই এমসিকিউটা কিন্তু বিগত বছরগুলোতে আসছিল, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউটা। দেখি তো কি কি বলতে পারো যারা ক্লাসগুলো করছিলাম। এক্সিলেন্ট এক্সিলেন্ট, শাহিদা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। না না না, সফটওয়্যার সফটওয়্যার, ভেরি গুড, উত্তর রাইট। আমরা কিন্তু বিগত বছরের প্রশ্নগুলোতে দেখছিলাম একটা এমসিকিউ ছিল, এটা কি উত্তর হবে? সফটওয়্যার, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাম দিকে থাকাতে একটু কষ্ট হচ্ছে আমাকে দেখাইতে, যাক আমি তারপরে দেখানোর চেষ্টা করি। জাস্ট 24 আর 25 গুলো দেখে যাবো, বুঝছো, কারণ আমাদের 23 পর্যন্ত দেখা হয়েছে বই থেকে, 24 আর 25 দেখে নেই। আচ্ছা দেখো, সিলেট বোর্ড 24-এর পরবর্তী প্রশ্ন, অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করাকে কি বলে? মানে অনলাইনে লেখাপড়া করানো হয়, এটাকে কি বলে? ই স্টাডি, ই লার্নিং, অনলাইনে? এক্সিলেন্ট, ই লার্নিং, ভেরি গুড। আমরা জানি বর্তমানে এগুলো আমরা সবাই পড়ে আসি, ভেরি গুড, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ই লার্নিং উত্তর হচ্ছে আমাদের খ, ভেরি গুড, হয়েছে উত্তরটা। তো যারা নতুন আসো তোমরা জাস্ট একটু দেখো, বুঝছো, আশা করি বুঝবা, এগুলো আমাদের আগেও পড়া হয়েছিল, জাস্ট আমরা দেখতেছি। আচ্ছা, এই এমসিকিউ আমরা পড়ছি, যেটা আমি পড়ি নাই সেটা আমি বের করতেছি। আচ্ছা একটু ওয়েট করো। এবার এই এমসিকিউটা আমরা আসলে মুখস্থ করবো, কারণ এই এমসিকিউ দেখা হয় না, বুঝছো, আমি যেটা দেখাবো, একটু ওয়েট করো। এটা 25 সালে আসা, দিনাজপুর বোর্ড 2025, এটা আমরা আসলে কখনো পড়ি নাই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, দেখি আজকে আমরা কতটুকু মনে রাখতে পারি। এই প্রশ্নটা আসছিল আমাদের দিনাজপুর বোর্ড 2025 সালে। এমসিকিউ প্রশ্নটা হচ্ছে, টেলিকনফারেন্সিং পদ্ধতি আবিষ্কার করেন কোন মানুষ? অপশন এ হার্বার্ট মার্শাল, মরি টার্ফ, রেমন্ড স্যামুয়েল টমলিসন, হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। সঠিক উত্তর কোনটা হয়? আচ্ছা বলি শোনো, এটা আচ্ছা আচ্ছা, ম্যাকলুহান কিন্তু অন্য কিছু আবিষ্কার করছিল, ম্যাকলুহান কিন্তু এটা আবিষ্কার করেন। এটা টেলিকনফারেন্সিং, এটা কিন্তু ম্যাকলুহানের আবিষ্কার না। আমরা কিন্তু ম্যাকলুহান পড়ছি, ম্যাকলুহান কিন্তু অন্য জিনিস আবিষ্কার করছিল। থ্যাংক ইউ, জয়েন করছো ফাতেমা। কি বললা আর বলো তো? আচ্ছা আচ্ছা বলছো, থ্যাংক ইউ। উত্তরটা এখানে দেওয়া আছে খ নাম্বার, এই উত্তরটা হচ্ছে আমাদের মরি টার্ফ। হ্যাঁ দেওয়া আছে খ নাম্বার, আমরা খ নাম্বারটাই মুখস্থ করবো। হ্যাঁ মরি টার্ফ, আসলে এটা মেইন বইয়ের রিডিং থেকে আসা প্রশ্ন। মেইন বই যদি পড়ো না, টেলিকনফারেন্সিং রিডিং থেকে দেখতে পাবা, টেলিকনফারেন্সিং কে আবিষ্কার করেন, লেখা থাকবে মরি টার্ফ, মরি টার্ফ তিনি আবিষ্কার করেন। তো এই হচ্ছে এমসিকিউর উত্তরটা, মুখস্থ করো। টেলিকনফারেন্সিং মরি টার্ফ, টেলিকনফারেন্সিং মরি টার্ফ, মনে রাখবা যেটা মুখস্থ হয় না সেটা কি করতে হবে জানো? লিখতে হবে। তুমি লিখবা টেলিকনফারেন্সিং মরি টার্ফ, টেলিকনফারেন্সিং মরি টার্ফ। যদি তুমি এটা খাতায় লিখো দেখবা মুখস্থ হয়ে গেছে, কিন্তু মুখস্থ যতই করো মুখস্থ আসলে থাকবে না বেশি দিন, লিখতে হবে। আমি আবার বললাম, যেই এমসিকিউ বা যেই পড়াটা তোমার মনে থাকে কম, সেটাকে লগে লগে খাতায় লিখে রাখো, তাহলে তুমি মনে রাখতে পারবা লং টাইম ইনশাল্লাহ। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? একটু আমাকে জানান, তাড়াতাড়ি কথা বলেন। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা সবাইকেই পারা উচিত আমি মনে করি, দেখাচ্ছি, 25 সালে আসছে। নিচের কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? আউটসোর্সিং এর মার্কেট প্লেস কোনটি? ফেসবুক, মাই স্পেস, আপওয়ার্ক, ডিগ। এক্সিলেন্ট, ভেরি গুড, আপওয়ার্ক। ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক, এগুলো কিন্তু আমরা জানি। তো দেখো আসলে এই যে নিউটন সাপ্লিমেন্ট এত সুন্দর, এখানে এই এমসিকিউর ব্যাখ্যাও দিয়ে দিয়েছে। ব্যাখ্যাটা অনেক দুর্দান্ত, মানে ওয়াও, চমৎকার ব্যাখ্যা দেখে আমি অনেক অবাক হয়ে গেছি। উত্তর হচ্ছে গ নাম্বার। এখানে ব্যাখ্যা তারা কি বলছে দেখো, খুবই সুন্দরভাবে ব্যাখ্যা দিছে, তথ্য ব্যাখ্যা। ফেসবুক আসলে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, মাই স্পেস একটা সোশ্যাল নেটওয়ার্ক সাইট, ডিগ হচ্ছে একটা নিউজ এগ্রিগেটর ওয়েবসাইট, আর আপওয়ার্ক হচ্ছে জনপ্রিয় ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস। তো আমি দেখলাম আর কি আমাদের যেই নিউটন পাবলিকেশন বা লেকচার পাবলিকেশনের গাইডগুলোতেই এরকমভাবে ব্যাখ্যা দেওয়া থাকে সুন্দরভাবে, যেই এমসিকিউ বা যেই সিকিউ যেগুলো থাকবে সেগুলোর উত্তরগুলো সহজেই উপস্থাপন করা থাকে ব্যাখ্যা সহ। তো এই জন্যই তোমাদের বলছিলাম তোমরা এই সাপ্লিমেন্টটা কেনার চেষ্টা করবা।
নিউটন সাপ্লিমেন্ট বা লেকচার সাপ্লিমেন্ট। তো আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি আফরিন আসফিয়াকে। আসফিয়া, তুমি কি বুঝতে পারতেছো কিনা আমাকে জানাও, যতটুকু পড়ানো হলো বুঝতে পারলা কিরকম। নাইমুর জয়েন করছো, থ্যাংক ইউ। আর শাহিদা, একটু আমাকে জানাইও তোমার স্কিনের অবস্থা কিরকম। তোমার স্কিন তো একটু সমস্যা হয়তো আমি জানি, এখন কিরকম দেখা যাচ্ছে তোমার স্কিন? জি স্যার, নতুন মোবাইল নিয়েছি। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুশি হলাম নতুন মোবাইল নিয়েছো। তো তোমার মোবাইলের ইয়াটা কি, র্যাম কত? জানি না স্যার, স্যামসাং। ও স্যামসাং নিছো, ওকে। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে এখন ঠিকঠাক থাকলে ক্লাস করতে পারো, সমস্যা নাই। ওকে, তাহলে এবার আমি যাই নেক্সট। এখন পরবর্তী এমসিগুলো করার জন্য আমরা এখন যাব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, জাস্ট আমি 25 আর 24 করাচ্ছি, কারণ বাকিগুলো তো আমরা আগে থেকে আলোচনা করছিলাম। আচ্ছা, এখানে আমাদের শেষ, হ্যাঁ, আমাদের এই জায়গাতে শেষ। আমরা পরের পৃষ্ঠা থেকে আমরা যাই এবার। এই যে আমরা বিগত কয়েকটা দিন এই বইটা থেকে পড়তেছিলাম, এই যে আমাদের মাহবুবুর রহমান স্যারের যে বই ছিল সেই বই থেকে পড়া হচ্ছিল। তো আজকে আমরা যাচ্ছি এরপর থেকে। আচ্ছা দেখো এবার নেক্সট প্রশ্ন। এই দুটো আমাদের 2024 সালে আসা প্রশ্ন, এমসিকিউতে। হ্যাঁ, এখানে একটা উদ্দীপক আছে, আমরা উদ্দীপকটা খেয়াল করে উত্তর দেওয়ার চেষ্টা করি, সবাই একটু খেয়াল রাখো। এখানে বলতেছে ডক্টর ফারহান, হ্যাঁ, এমসিকিউটা ভালো করে খেয়াল রাখবা কি বলতেছে এখানে। আমাদের এই উদ্দীপক থেকে 2024 সালে সিলেট বোর্ডে প্রশ্ন আসছিল। ডক্টর ফারহান শহরের অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশন নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন। আসলে এই এমসিকিউটা আসলে যেটা ক্রায়ো সার্জারি থেকে আসে, যেটা তোমাদের সিলেবাসে নাই, তারপরেও এটা পড়ি, যেহেতু 24 সালে আসছে। দেখো, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে ভিডিও কনফারেন্সিং, টেলিমেডিসিন, ইমেল। নিচের কোনটি সঠিক? এক্সিলেন্ট, উত্তর রাইট, 1 আর 2, ভেরি গুড, উত্তর ক, উত্তর রাইট, 1 আর 2। হ্যাঁ, ইমেলের মাধ্যমে কিন্তু চিকিৎসা করা যায় না, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসা করা যায়, টেলিমেডিসিন হচ্ছে এর যথেষ্ট প্রয়োগ। পরবর্তী প্রশ্ন, সিলেট বোর্ড 24, বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, রোগী ব্যথা কম হবে, সুস্থ হতে অধিক সময় লাগবে। কোনটা সঠিক? এক্সিলেন্ট, 1, 2, ভেরি গুড, উত্তর রাইট, 1 আর 2। থ্যাংক ইউ সো মাচ, হয়েছে। এর পরবর্তী দেখি আমাদের 24-25 সালে, এখানে এই পেজে নাই, পরবর্তী পেজ। আচ্ছা, এখন আমরা আসবো আমাদের নতুন টপিকে, ভার্চুয়াল রিয়েলিটি, সেখানে চলে আসবো। হ্যাঁ, আমাদের এটা তো শেষ হইল। আমরা আসলে 25-24টাই পড়তেছি এখন, কারণ আমরা মোটামুটি এগুলো পড়ি নাই, 23 পর্যন্ত পড়া হয়েছিল। ওকে, এবার দেখো ঢাকা বোর্ড 25 সালে এই এমসিকিউটা আসছিল। হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়নকে কি বলে? হার্ডওয়্যার সফটওয়্যার সমন্বয়ে চিত্রায়ন, উত্তর কি হবে বলো তো? ভার্চুয়ালিটি। উত্তরটা আমরা জানি যেটা ভার্চুয়ালিটি হবে, কারণ আমরা পড়ছি ভার্চুয়ালিটির মধ্যে কি হয়, ছবি দেখা যায়, হার্ডওয়্যার সফটওয়্যার থাকে, ইত্যাদি ইত্যাদি। ওকে, তাহলে চল এবার নেক্সট পরবর্তী প্রশ্ন। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? বরিশাল বোর্ড 24, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড 23-এও আসছিল। ক্রায়োসার্জারি, ভিআর, বায়ো ইনফরমেটিক্স, রোবোটিক্স। বলো তো এটা কোনটা হবে? আচ্ছা, এখানে এক্সিলেন্ট, উত্তরটা ভিআর। ভিআর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির সংক্ষিপ্ত রূপ, ভিআর। ভিতে ভার্চুয়াল, আর হচ্ছে কি রিয়েলিটি। সবাইকে জানো এটা? ভিতে হচ্ছে ভার্চুয়াল, আর হচ্ছে রিয়েলিটি, তাহলে মিলে কি হলো? ভার্চুয়াল রিয়েলিটি। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় মাশাআল্লাহ অনেকে জয়েন করছো, 16 জন। এই মুহূর্তে আমি নিয়ে 17 জন ক্লাস করতেছি, থ্যাংক ইউ সো মাচ। তো নিয়মিত ক্লাস করো, তাহলে আমি আরও খুশি হব। সবাইকে বুঝতে পারছো? ভিতে হচ্ছে তোমার ভার্চুয়াল, আর হচ্ছে রিয়েলিটি, তাহলে হচ্ছে ভার্চুয়ালিটি ভিআর। আর টেলিপ্রেজেন্স এটা ভার্চুয়াল রিয়েলিটি, অবশ্যই এটা হয়। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এখানে? রেসপন্স করতে হবে। আচ্ছা, ZTE 8050, মেবি ইতি জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আচ্ছা, এবার আমরা যাই নেক্সট পরবর্তী অংশে, পরবর্তী এমসিকিউতে। দেখি আমাদের পরবর্তী এমসিকিউ কি দেওয়া আছে, জাস্ট তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। এই অংশটা আমাদের কমপ্লিট। যারা নতুন স্টুডেন্ট আসছো তোমরা জাস্ট দেখবা কিছুক্ষণ, হ্যাঁ, কয়েকটা এমসিকিউ দেখো, আশা করি বুঝতে পারবা। দেখো, সিলেট বোর্ড 25 সালে আসা এমসিকিউ, সিমুলেশন করার জন্য বিশেষায়িত সফটওয়্যার হলো
সিমুলেশন করার জন্য। নাদিয়া জয়েন করছো, থ্যাংক ইউ। কি বললা? উত্তর ক। আচ্ছা, সিএডি, ভেরি গুড, সিএডি, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। উত্তর ক। এই তো মাশাআল্লাহ পারতেছেন আপনারা। ওকে, হয়ে গেল। এখন বাকিরা যারা পারতেছেন না তোমরা আপনারা দেখে যান জাস্ট। হ্যাঁ, এরপর যে নেক্সট পরবর্তী প্রশ্ন, পরবর্তী এমসিকিউটা হচ্ছে আমার এটা যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব? যশোর বোর্ড 24 সালে আসছিল এই যে এমসিকিউটা। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা যায়? মহাশূন্য অভিযান করা যায়, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ করা যায়, পরিবেশ সুরক্ষা, কোন কাজটা করা যায় বলো তো? উত্তর কোনটা হইতে পারে? দুই স্যার। আচ্ছা, এক দুই বলছো, তিনটাই বলছো। আচ্ছা, আমি একটা বিষয় বলি, পরিবেশ সুরক্ষা আলহামদুলিল্লাহ 17 জন। এখন পরিবেশ সুরক্ষা কিন্তু আমরা এমনিতেই সুরক্ষা রাখি, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রয়োজন হয় না। যে কাজগুলো আমাদের আসলে অনেকটা মানে ভয়ঙ্কর, বিভৎস, বা যে প্রশিক্ষণগুলো নিতে আমাদের প্রাণহানির আশঙ্কা আছে সেগুলো আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করতে পারি। মহাশূন্য অভিযান এটা আমরা করি, সেনাবাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ এটা আমরা করি, পরিবেশ সুরক্ষা কিন্তু আমরা এমনিতেই করতে পারি। তো উত্তর হচ্ছে ক, 1 আর 2, মহাশূন্য অভিযান আর সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ। ক্লাসের এই মুহূর্তে আমি আসতেছি সোহানের কাছে। সোহান, শুনতে পাচ্ছ? সোহান, একটু কথা বলো। আচ্ছা সোহান, একটা ইনফরমেশন সবাইকে জানাবা, যেহেতু আমাদের ইংরেজি নিয়ে প্রোগ্রাম আছে, ইংরেজি গ্রামার, ইংরেজি ফার্স্ট পেপার সব কিছুই। তো সোহান, একটু আমাকে জানাও, তুমি যদি শুনতে পারো তোমার স্পিকার থেকে আবার ওই বইয়ের কথাটি সবাইকে বলো। হ্যাঁ, সবাই তো ক্লাসে উপস্থিত এই মুহূর্তে, তো সবাইকে বইয়ের কথাটি বলে দাও। হয়তো বা আজকে একটু আগে বলছিল আমাকে। হ্যাঁ, ওই বইটা কি রয়্যাল? আচ্ছা, একটা কাজ করো তো, ছবিটা কি স্যার, যেমন হ্যাঁ বল। আমি যেমন রুলস গিলি, যেমন একটা বোর্ড করলাম, ধরেন আর্টিকেল, হ্যাঁ আর্টিকেলে করলাম রুলস গিলি, দেখলাম প্রথমে, তো ওই ফার্স্টে রুলস গিলি দেওয়া, তারপর বোর্ড মানে সবগুলি বোর্ডই দেওয়া আছে, বোর্ডের নিচে অ্যানসার গিলি দেওয়া আছে। ও আচ্ছা, অ্যানসার কি লেগে মনে করেন এই অ্যানসারটা হইছে ওই আবার দেওয়া আছে, তার বিশ্লেষণ করে আলাদা করে। ও আচ্ছা, তাহলে দুর্দান্ত বই। আমি আসলে রয়্যাল কখনো দেখি নাই, তো এই জন্য জানিও না। তাই ভালো বলেছো, একটা কাজ করো, ছবিটা এখানে দিয়ে দাও, আমি সবাইকে এই গাইডটা কেনার কথা বলে দিই যদি ভালো হয়। ছবিটা এখানে পাঠিয়ে দাও ইনবক্সে, এই যে এখানে চ্যাট বক্সে, বুঝছো সোহান? ছবিটা এখানে পাঠিয়ে দাও। আর বলি শোনো, আসলে ইংরেজি গ্রামার নিয়ে আমরা অনেকেই টেনশনে থাকি। হ্যাঁ, ইংরেজি গ্রামার নিয়ে টেনশনে থাকি, ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে টেনশনে থাকি। যারা কলেজে ভর্তি হবেন তাদেরকে বলতেছি, আপনারা যে কোনো গাইড কিনেন, সমস্যা নেই, কিন্তু এই গাইডটা যেহেতু মানে কি এটা ভালোই, কারণ আমরা তো পড়াই, তো আমি হয়তো বা এই গাইডটা তেমন দেখি নাই, কারণ আমার এই গাইডটা আসে না আমার সামনে। তো সোহান হচ্ছে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট, তো ও দেখছে, ও ভালো বলছে, এবং আমার কাছে মনে হচ্ছে আসলে রয়্যাল প্রকাশনী ভালোই সাপোর্ট করে বা ভালোই ছাপায় সবার জন্য বইটই। এখন কথা হচ্ছে তোমরা বইটা দেখবা, প্রয়োজনে বইয়ের কয়েকটা পেজ আমি তোমাদের ছবি তুলে দিব। যারা কলেজে ভর্তি হবে তাদের বলতেছি, ইংরেজির জন্য কিন্তু সবাইকে প্যারা খাইতে হয়, সায়েন্স বলো, কমার্স বলো, আর্টস বলো, সবাইকে ইংলিশটা নিয়ে প্যারা খাইতে হয় বেশি, কারণ ইংলিশটা অনেকের কাছে চ্যালেঞ্জিং। আর সত্যি কথা, ইন্টারের ইংরেজি এমন এমন টাইপ তোমাকে জানতে হবে, 9-10 যেগুলো তুমি জীবনে দেখোই নাই। 9-10-এ এমন কোনো গ্রামার ছিল না, যেটা এখন এইচএসে তোমাকে শিখতে হবে। তো এই জন্য তোমাকে একটা ভালো মানসম্মত বই রাখবে, সেই বইটা রাখতে পারলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা ইংলিশে, আশা করি। আর আইসিটির জন্য তো আমি তো বলতেছি, মাহবুব রহমান স্যারের বই আর হচ্ছে নিউটন বা লেকচার থেকে একটা গাইড নিবা, হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে সোহান ছবি দিয়েছে, সবাই একটু ছবি দেখো। থ্যাংক ইউ সোহান, কয়েকটা পেজের ছবি দিছো, সবাই দেখো। এটা আসলে জাস্ট রয়্যাল থেকে প্রকাশ করা। সবাই একটু চ্যাট বক্সে যা ছবিটা দেখো, আমি দেখাচ্ছি। এখানে লেখা আছে ইংলিশ সেকেন্ড পেপার। হ্যাঁ, কয়েকটা ছবি দিছো, থ্যাংক ইউ, আমি দেখতেছি। ইংলিশ সেকেন্ড পেপার, রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশন। এটা এসেছে 26-এর জন্য, 27-এর জন্য বের হবে, সমস্যা নেই। তারপরে ভেতরে পেজগুলো যদি আমরা করি, সাপোজ আমরা যখন বোর্ড গেলাম, সাপোজ মনে করো এটা হচ্ছে বোর্ড, ইউজ অফ আর্টিকেল, সবাই একটু দেখবা। আর্টিকেলে ঢাকা বোর্ড 19 সালে প্রশ্ন লেখা আছে, উত্তরে লেখা আছে।
এবং এখানে উত্তরের ব্যাখ্যাও দেওয়া আছে, কেন এখানে দা হইলো, কেন এন হইলো, কেন এ হইলো, কেন ক্রস হইলো, এবং বাংলা অর্থ দেওয়া আছে। খুবই চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সোহান, আসলে ঠিক কথাই বলছো, খুবই দুর্দান্ত বইটা, কারণ এখানে বাংলা অর্থও লেখা আছে এবং আমাদের কিছু সমার্থক শব্দ লেখা আছে এবং আমাদের কিছু নাউন প্রিপোজিশনের ইয়াটাও লেখা আছে। ভেরি গুড, সুন্দর একটা বিষয়। ওকে, সবাই কি দেখতেছো? সবাই একটু আমাকে জানাও তো, খুবই চমৎকার, এটা আসলেই চমৎকার। সবাই একটু কথা বলো তো, সবাই কি দেখতেছো বইটার পেজ? ওই সোহান দিছে, প্রিপোজিশনও আছে। জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। তো খুশি হলাম সোহান, তুমি ছবিও দিয়েছো এবং এটা দেখাইছো। আসলে আমাদের ইংলিশটা তো এভাবেই প্র্যাকটিস করতে হবে। ইংরেজি পড়বো, লগে লগে বুঝবো, মজা পাবো। ইংরেজি পড়া মজা পাই না কেন? আসলে ইংরেজি নিয়ে পড়তে পাই না, ইংরেজি পড়ার সিস্টেম চাই না দেখে মজা পাই না। তো আশা করি যারা কলেজে ভর্তি হবেন এই রয়্যাল গাইডটা কিনে ফেলবেন, হ্যাঁ দ্রুত সম্ভব। আমি কিন্তু মার্কেটিং করি না, আমি কোনো কোম্পানি মার্কেটিং করি না। হ্যাঁ বলো। আমি স্যার অন্য সব গাইডই দেখি স্যার, আমি মানে এই গাইডের মতন অন্য গাইডে তো স্যার রুলস এর ব্যাখ্যা দেওয়া নাই স্যার, তেমন গাইডে কে লেগে কেমনে কি হইলো, কিন্তু এটা স্যার প্রত্যেকটা সবকিছু বাইনে চলে আসার যে এটা এর লেগে এমনি হইছে, এর হইছে বা দা হইছে ডিভিশন বা সব রুলস দেই স্যার। এক্সিলেন্ট, তাহলে তো মাশাআল্লাহ ভালোই হইলো সবার জন্য। দেখছো বাচ্চারা, শোনো, আমরা যে এই বিষয় নিয়ে কথা বলতেছি এটা কিন্তু তোমাদেরকে নিয়ে কোনো মার্কেটিং করতেছি না, সত্যি কথা। আমাদের কোচিংয়ে কিন্তু অনেক কোম্পানি গাইডে আসে, অনেক কোম্পানির বইও আসে। তো যেই বইটা তোমাদের জন্য ভালো, যে গাইডটা তোমাদের জন্য ভালো, তোমাদের এইচএসসি পরীক্ষা ভালো করার জন্য ভালো, আমি সেটাই বলি। তো এখানে যে শুধু লেকচার বলবো বা শুধু রয়্যাল বলবো বা অন্য কোনো কোম্পানি বলবো এরকম না, যেটা ভালো লাগবে, যেটা পড়লে তোমার সহজ হবে পরীক্ষা দিতে, যেটা পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবে, আমি সেটাই বলবো। তো যাই হোক, সোহান অনেক কষ্ট করে দেখাইছো এবং এই বইয়ের একটা রিভিউ দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তো সবাইকে বলতেছি যারা 27-এ নতুন বাচ্চারা আসো, আফরিন, আয়েশা, আনিসুর, তারপর হচ্ছে গিয়ে আর কারে জিগাইতাম, রিফা, রুহি, স্মৃতি, তারপর হচ্ছে গিয়ে আর কেউ নাই। যাই হোক, তোমরা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও, ব্যাপারটা বুঝতে পারলে আমাকে জানাও, আমরা পড়া শুরু করি। যাদের কথা বললাম তোমরা কি বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা অনেকক্ষণ এই বইটা নিয়ে আলোচনা করলাম, এখন আমরা নেক্সট এমসিকিউতে চলে যাচ্ছি। পরবর্তী এমসিকিউ একটু ওয়েট করো। এটার দাম হবে এটা হ্যাঁ, দাম কত বলো তো সোহান, দামটা একটু বলে দাও। 590। ও আচ্ছা, 590, প্রায় 600 টাকার কাছাকাছি, তো অনেক দাম। আচ্ছা দাম হোক, সমস্যা নাই, বই তো আমার কিনতেই হবে, পড়ালেখা করলে তো একটু। হ্যাঁ বলো। আর নগদ কিনছিলাম হলো 530 টাকা দিয়ে স্যার, এই কইতে গেলে ঘোরা ফিরে একই স্যার। হ্যাঁ হ্যাঁ ওরকমই। আচ্ছা যাই হোক, এবার দেখি নতুন প্রশ্ন। হ্যাঁ, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আসা। এই প্রশ্নটা আমাদের আসলে একটা ইউনিক প্রশ্ন, যশোর 25 সালে আসে, এরকম প্রশ্ন আমি কখনো দেখি নাই। লুকায়িত স্তরের প্রযুক্তি কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স। লুকায়িত স্তরের প্রযুক্তি দেওয়া আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আমরা বলি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি। ওকে, এটা আমরা বেশি ব্যবহার করি। তো সবাইকে বলতেছি মুখস্থ করতে হবে। এই যে আমার এই এমসিকিউটা যেটা আছে, এটা আমার একটা ইউনিক এমসিকিউ, এরকম এমসিকিউ খুবই কমই আসে। তো মনে রাখবা, লুকায়িত স্তরের প্রযুক্তি হচ্ছে আমাদের চ্যাট জিপিটি, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। আমি খাইতে গেলাম, আচ্ছা সমস্যা নাই, খাওয়া দাওয়া করো, কোনো প্রবলেম নেই। খুশি হলাম তুমি রেসপন্স করছো, চেষ্টা করছো। আচ্ছা এবার দেখো নেক্সট বাচ্চারা, এখন আমরা যাচ্ছি নতুন প্রশ্নগুলোতে। হ্যাঁ দেখো, তো আমাদের এখনকার যে প্রশ্ন আমি একটু ঢেকে ঢেকে পড়াবো, কারণ আমাদের এই অংশটা হচ্ছে একটু বাম দিকে উত্তরগুলো দেওয়া, তো ওই জন্য আমার দেখাইতে একটু সমস্যা হচ্ছে, ডান দিকে হইলে ভালো হইতো। আচ্ছা দেখো, তো বলি সবাইকে, কেউ উত্তর দেখা বইলো না, উত্তর না দেখা বইলো, যাই হোক, যদিও উত্তর দেখা যাচ্ছে কিছু কিছু অংশ, তারপর আমি তোমাদের দেখাচ্ছি যতটুকু পারা যায়। দেখো, তো এখানে আমাদের প্রথম যে এমসিকিউটা, আমি একটু ঢেকে রাখলে ভালো হইতো, ঢেকে রাখতে চেষ্টা করতেছি। আচ্ছা দেখো, দেখে ফেলছো, সমস্যা নাই, দেখে ফেলো, লাভ নাই, উত্তর দেওয়ার চেষ্টা করো। বরিশাল বোর্ড 25 সালে আসা, নিচের কোন ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়? যদিও দেখে ফেলছো, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করো, কোনটা হইতে পারে সঠিক উত্তর। নিচের কোন ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়? LISP, CSS, HTML, SQL। কোনটা হবে বলো, তাড়াতাড়ি বলো, একজন বলো।
আচ্ছা, এস্টিমেট বলছো, থ্যাংক ইউ, খুশি হলাম। আসলে এখানে আমার নতুন, বুঝছো, চেষ্টা করছো উত্তর দেওয়ার জন্য। উত্তর হচ্ছে LISP, মনে রাখবা LISP। তো এখন আমরা এই যে প্রশ্নটা আছে পরবর্তী প্রশ্নে এটার ব্যাখ্যা বুঝতে পারবো যে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ সেটা আসলে কি। দেখো, ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড 24 সালে আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কি কি ভাষা? অপশন ক পাইথন, অপশন খ HTML, অপশন গ কোবল, অপশন গ প্রোলগ। তো এখানে আমাদের ব্যাখ্যা কি লেখা আছে দেখো। আচ্ছা আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। তো এখানে আমাদের দেওয়া আছে 1956 সালের যুক্তরাষ্ট্রের MIT এর জোহান্স MC কর্তৃক সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত ভাষাগুলো হচ্ছে LISP, এই যে LISP, C/C++। এই সি প্রোগ্রামিং তোমরা কিন্তু শিখবা, বুঝছো, পঞ্চম অধ্যায়। ICTর মধ্যে সবচাইতে চ্যালেঞ্জিং যে অধ্যায়টা বাচ্চাদের জন্য এবং সবচাইতে ভয়ঙ্কর যে অধ্যায়টা বাচ্চারা মনে করে, আমার কাছে না, বা মানুষ বলে আর কি, এটা আসলে সত্যি কথা না, এটা মিথ্যা কথা। তো ICTর জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং যে অধ্যায়টা এটা হচ্ছে সি প্রোগ্রামিং, পঞ্চম অধ্যায়। আমরা তো পড়তেছি এটা প্রথম অধ্যায়। তো ভয়ের কোনো কারণ নাই। ICTর এই পঞ্চম অধ্যায়টা চ্যালেঞ্জিং হইলেও মজাদার আছে যদি তুমি রুলস অনুযায়ী পড়তে পারো। জাস্ট রুলস যদি মনে রাখতে পারো তাহলে সি প্রোগ্রামিং তোমার কাছে পানিবাদ, সিরিয়াসলি বলতেছি। আর আমরা খুব ইমিডিয়েটলি সি প্রোগ্রামিংয়ের ক্লাস শুরু করতেছি ইনশাল্লাহ। তোমরা তো যারা 26 ব্যাচ আছো তোমাদের এই সি প্রোগ্রামিংটাই লাগবে, কারণ তোমাদের কয়েক মাস পরই তো হচ্ছে টেস্ট, প্রি টেস্ট, তারপর হচ্ছে HSC এক্সাম। আমি মোটামুটি HTML করাইছি তোমাদের ব্যাচ পর্যন্ত, HTMLটা টেবিল HTML বাকি আছে, আর সি প্রোগ্রামিংটা হচ্ছে মেইন। আর তোমাদের ফুল সিলেবাস যেহেতু 6 নম্বর অধ্যায় পড়াইতে হবে, সমস্যা নাই, পড়াবো সবই আস্তে আস্তে, তোমরা জাস্ট লেগে থাকবা তাহলেই হবে। এবার যেটা বলতেছিলাম, এরপর হচ্ছে CLISP, জাভা, প্রোলগ। তো এইগুলোই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় ভাষা। তো উত্তর হচ্ছে কি আমাদের গহ। এই গহ নাম্বারের মধ্যে কি আছে, উত্তরটা পাওয়া যাচ্ছে। তো সঠিক উত্তর হচ্ছে গহ। এভাবে আমরা ব্যাখ্যাটা পড়লে উত্তরটা বুঝতে পারবো সহজে কীভাবে এটা হবে। সবাইকে একটু বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও, রেসপন্স করলে ভালোই। তো সবাই একটু কথা বলো তো, বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। এবার চট্টগ্রাম বোর্ড 25-এ আসা নিউরাল নেট কয়টি স্তরে ভাগ করা হয়? 2, 3, 4, 5। আমি মনে এটা পড়াইছিলাম আগেও, নিউরাল নেট পড়াইছিলাম, রোবোটিক্সের আর্টিফিশিয়ালে মনে পড়ছিলাম। তারপরে দেখো মনে পড়ে কিনা যারা পড়ছিলাম। নিউরাল নেট কয়টি স্তরে ভাগ করা হয়? এনিওয়ান চেষ্টা করো, ভুল হোক সমস্যা নাই, চেষ্টা করো। আচ্ছা, এক্সিলেন্ট, 3 ভাগে, ভেরি গুড। উত্তর হচ্ছে খ, 3 ভাগে। এখন ব্যাখ্যাগুলো দেওয়া আছে। নিউরাল নেটে 3টি অংশ যে থাকে সেগুলো কি? আচ্ছা, নেট প্রবলেম বুঝতে পারছি, একটু কষ্ট করো। ইনপুট স্তর, আউটপুট স্তর, লুকায়িত স্তর। দেখছো এই যে আমরা যে একটা MCQ পড়ছিলাম না, লুকায়িত স্তরের প্রযুক্তি কোনটা? এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা আসলে মেন বই যদি পড়তাম না তখন এগুলো সব জানতাম। ইনপুট স্তর, আউটপুট স্তর, লুকায়িত স্তর, এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা অংশ। তো আমাদের নিউরাল নেট এই 3টা অংশেই কাজ করে। এই হচ্ছে আমাদের MCQর ব্যাখ্যা। ক্লাসে বাকিদের বলতেছি যারা কথা বলতেছো কম বা কথা বলতেছো না, তোমরা কি বুঝতে পারতেছো কিন্তু আমাকে একটু জানাও। বুঝতে পারতেছো বাকিরা? ওকে, থ্যাংক ইউ। এর পরবর্তী প্রশ্ন, হ্যাঁ, পরবর্তী প্রশ্নটা হচ্ছে মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? থ্যাংক ইউ নাইমু, রেসপন্স করছো, নিয়মিত ক্লাস করো। মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? কি বললা? আচ্ছা, নিউরাল নেটওয়ার্ক। উত্তরটা আমাদের রাইট, এক্সিলেন্ট। চট্টগ্রাম 24 আসা প্রশ্ন, নিউরাল নেটওয়ার্ক। এটা আমরা পড়ছিলাম মনে হয়, আগেও পড়ছিলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে আমাদের মাদ্রাসা বোর্ড 25 সালে আসা MCQ। কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শেখানোর কৌশল কোনটি? মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং, স্পিচ প্রসেসিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। কোনটা হইতে পারে? আচ্ছা, চেষ্টা করছো রুহি, থ্যাংক ইউ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। বাকিরা কেউ বলবা, বলো তো? মাদ্রাসা মানুষ,
আচ্ছা মেশিন লার্নিং মেশিন লার্নিং। আচ্ছা এখানে উত্তর দেওয়া আছে আমার গ স্পিচ প্রসেসিং, কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শেখানোর কৌশল। দেখি ব্যাখ্যা কি লিখছে, আমি একটু দেখলে বুঝতে পারবো। হ্যাঁ আসলে একটু বড় ব্যাখ্যাটা। মেশিন লার্নিংয়ের কাজ হচ্ছে এমনভাবে কম্পিউটারকে প্রশিক্ষণ দেওয়া যেন সে কোনো সিস্টেম কর্তৃক বিভিন্ন নিয়ম নিজেই শিখতে পারে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে তা কাজে লাগাতে পারে। ইমেজ প্রসেসিং হচ্ছে ছবি থেকে বিভিন্ন তথ্য প্রক্রিয়া করার পদ্ধতি। স্পিচ প্রসেসিং হচ্ছে মূলত কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শেখানোর কৌশল। দেখছো সবগুলো এমসিকিউর অপশনের ব্যাখ্যা দেওয়া আছে, কোনটার ব্যাখ্যা কি বা কোনটার ব্যবহার কোন জায়গায়। আর ন্যাচারালিস্ট ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দ্বারা মানুষ সচরাচর যেসব ভাষা ব্যবহার করে সেসব ভাষা কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করতে ব্যবস্থা করা হয়। তার মানে সঠিক উত্তর হচ্ছে গ স্পিচ প্রসেসিংয়ের মাধ্যমে কম্পিউটার দিয়ে কথা বলানো বা শেখানো হয়। সবাইকে বুঝতে পারছো ব্যাখ্যাটা? এটা আমাকে জানাও। আচ্ছা পরবর্তী প্রশ্ন। হ্যাঁ বলো বলো। রুহি আমি তোমার কথা বুঝতে পারি না, বলো তো একটু কষ্ট করে। স্যার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কেন হয় নাই? আচ্ছা এখানে বলছি কি দেখো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দ্বারা মানুষ সচরাচর যেসব ভাষা ব্যবহার করে, যেমন দশমিক ব্যবহার করি আমরা, ডেসিমেল, এই ভাষাগুলো কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদানের ব্যবস্থা করা হয়। মানে আমরা যে ডেসিমেল ব্যবহার করি, ডেসিমেল বিষয়টাকে কম্পিউটারকে বোঝানোর জন্য চেষ্টা করি, কম্পিউটারের সাথে আমরা তথ্য আদান প্রদান করি ডেসিমেলের মাধ্যমে। এই যে আমরা কথা বলি না, আমরা কি কথা বলি, এই যে ওই যে আমরা এবিসিডি যে লিখি, তারপর সহজ সহজে লিখি, এগুলো আমাদের সব মানুষের যেই প্রত্যেক দিনের যেই ল্যাঙ্গুয়েজ সেটা। তো আসলে কম্পিউটার তো এগুলো বুঝে না, কম্পিউটার 0 আর 1 বুঝে, বাইনারি বুঝে। তো আমাদের ব্যবহার করা শব্দগুলো এই কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা কি করি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মাধ্যমে এই কাজটা করি। কিন্তু কম্পিউটারকে কথা বলানো বা কথা শেখানোর প্রসেসিংটা কিন্তু স্পিচ প্রসেসিংয়ের মধ্যে পড়ে, সেটা ভাষার মধ্যে না। কথা বুঝছো? আচ্ছা থ্যাংক ইউ, উত্তর দিয়েছো, চেষ্টা করছো, খুশি হলাম। তাহলে এবার যাই আমরা নেক্সট পরবর্তী প্রশ্ন। পরবর্তী যে প্রশ্ন সেটা আমরা দেখি। এখানে পরবর্তী প্রশ্নতেও আমাদের কিছু দেওয়া আছে, এখানে 25 সালের প্রশ্নতে আসে, আমরা দেখি একটু। সিলেট বোর্ড 25 সালে আসা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র বিবেচনা করা হয় কোনটিকে? রোবোটিক্স, স্পিচ, ভিশন, মেশিন লার্নিং। বলো তো কোনটা হইতে পারে? সিলেট বোর্ড 25 সালে আসা। আচ্ছা এখানে বলছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং বলছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে সফল ক্ষেত্র হচ্ছে কোনটি, সফল প্রয়োগ করা হয় কোনটি? মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং এখানে কি বলছে? মেশিন লার্নিং বলতেছে যে মেশিন লার্নিং কাজ হচ্ছে কম্পিউটারকে প্রশিক্ষণ দেওয়া যেন সে কোনো সিস্টেম সম্পর্কে বিভিন্ন নিয়ম নিজে থেকে শিখতে পারে এবং নিজের ভুল শিক্ষা নিয়ে কাজে লাগাতে পারে। মানে কম্পিউটারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মেশিন লার্নিং। এখন কম্পিউটারকে প্রশিক্ষণ দিলে কম্পিউটার নিজে কাজ করতে পারবে, নিজে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজে একটা জিনিস তৈরি করতে পারবে। এটা হচ্ছে কি মেশিন লার্নিং। আর এখানে বলতেছে আমাদের যে কইছিলাম জানি, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র কোনটি বিবেচনা করা হয়? রোবোটিক্সের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো শুধু রোবটের মধ্যে কাজ করে না, কম্পিউটারের মধ্যেও তো কাজ করে। আর কম্পিউটার দিয়েই কিন্তু অনেক কাজ করা যায়। শুধু রোবট দিয়ে যে কাজগুলো করা যায় কম্পিউটার দিয়ে সেই কাজগুলো করা যাবে না। কম্পিউটার হচ্ছে মেইন, যে কম্পিউটার দিয়ে আমরা রোবট তৈরি করতে পারি, কম্পিউটার প্রসেসিং করার মাধ্যমে রোবটের পুরো বিষয়টাকে নিয়ে আসতে পারি। তো আসলে রোবটটা শুধু আমাদের হবে না, এখানে মেশিন লার্নিংটা কম্পিউটারকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে মেশিন লার্নিংয়ের উত্তরটা সঠিক, মানে সবচেয়ে বেশি উত্তরটা গ্রহণযোগ্য এখানে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা এই জন্য মেশিন লার্নিং দেওয়া হয়েছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হচ্ছে মেশিন লার্নিং, ই লার্নিং, ডিপ লার্নিং। উত্তর কোনটা সঠিক হবে? কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র কোনটা? মেশিন লার্নিং, ই লার্নিং, ডিপ লার্নিং। ই লার্নিং তো হচ্ছে অনলাইনের জন্য, হ্যাঁ। উত্তর হচ্ছে খ 1 আর 3, মেশিন লার্নিং আর কি ডিপ লার্নিং। সর্বশেষ এমসিকিউ কুমিল্লা বোর্ড 25 সালে আসিল। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হচ্ছে ডিপ লার্নিং, NLP, HMD। এটা নতুন একটা, তো এটার পূর্ণরূপটা জানতে হবে। তো এখানে উত্তর দেওয়া আছে ক ডিপ লার্নিং আর কি NLP।
ডিপ লার্নিং আর এনএলপি এই দুটোই সঠিক উত্তর। তো দেখো মাশাআল্লাহ প্রায় আমরা 25-এর এমসিকিউ 24 এমসিকিউ অনেক দেখলাম এই স্পেশাল আমাদের 11 নাম্বার লেকচারে। তো সবাই বুঝতে পারছো কিনা মোটামুটি একটু আমাকে জানাও, একটু রেসপন্স করো। আলহামদুলিল্লাহ, খুশি হলাম রেসপন্স করছো। এভাবে নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা আর সকলকে নিয়ে আসার চেষ্টা করবা প্রত্যেকদিন ক্লাসে জয়েন করার জন্য। আজকের মতো আমাদের এই স্পেশাল 11 নাম্বার লেকচার এখানেই কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। আমাদের সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাসে আজকে আমরা ধারাবাহিক প্রোগ্রামে ওয়ালাইকুম সালাম শাহিদা জয়েন করছো, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমাদের আজকে এই এমসিকিউ সলভিং ক্লাসের ধারাবাহিক প্রোগ্রামে আমরা আজকে গত ক্লাসের পরবর্তী অংশ থেকে ক্লাস শুরু করব। আলহামদুলিল্লাহ আজকে অনেকে জয়েন করছে, আমি সালামের উত্তর নিয়েছি, খুশি হলাম। তো এখন বলি যে বিষয়টা সবাই একটু খেয়াল রেখো, আমাদের আগামীকাল পরীক্ষা আছে। আগামীকাল হচ্ছে একাডেমিক পরীক্ষা প্লাস অ্যাডমিশন পরীক্ষা। অ্যাডমিশনের জন্য মেডিকেল পরীক্ষাটা আগামীকাল হবে, আর একাডেমিক পরীক্ষা হচ্ছে বায়োলজি এবং বাংলা দ্বিতীয় পত্র এবং আইসিটি। সাজেশনটা আমার দেওয়া আছে এক্সাম গ্রুপে, সাজেশন নিয়ে পড়ো, পরীক্ষা অংশগ্রহণ করার চেষ্টা করো। আর একটা বিষয়, ওয়ালাইকুম সালাম রিফাত জয়েন করছো, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে আমি বেশ কয়েকদিন ধরেই তোমাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না, কারণ আমার একটা নতুন প্রোগ্রাম চালু হয়েছে অ্যাডমিশনের ব্যাচ, ভার্সিটি ক ভার্সিটি খ, এই দুইটা ব্যাচকে নিয়ে একটু সময় দিয়েছি, এজন্য আমি পারি নাই তোমাদের সাথে যোগাযোগ করতে। আল্লাহর নাম নিয়ে আমরা আবার আগের মতো শুরু করব। এইচএসসি 26 ব্যাচ তোমরা যারা আসো এবং এইচএসসি 27 ব্যাচ তোমরা যারা আসো, আমরা আবার আগের মতোই সবার খোঁজ খবর নিয়ে সিলেবাস কমপ্লিট করার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা, আইসিটি কোন কোন সাবজেক্টের কতটুকু হেল্প প্রয়োজন আমি সেই হেল্প নিয়ে আবার তোমাদের সামনে আসতেছি ইনশাল্লাহ। তো আমি তোমাদের জন্য ওয়েট করব, তোমরা ওয়েট করো আমার জন্য, যাতে করে আমাদের এই স্বপ্ন দেখাটা আরও সুন্দরভাবে সামনে এগিয়ে যায়। আমাদের যারা 26 ব্যাচ আছো তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আর 27 ব্যাচ যারা আছেন আপনাদের কলেজের স্পেশাল যে প্রোগ্রাম প্রতিটা সাবজেক্টে, সেই প্রোগ্রামে যাতে সারা বছর তোমাদের হেল্প করতে পারি এটা নিয়ে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার একটাই রিকোয়েস্ট, যেহেতু আমি একা সব দিকে মেনটেন করতে গিয়ে হিমশিম খাচ্ছি প্রচণ্ড রকম, তো তোমরা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবা বা হেল্প করার চেষ্টা করবা। আর আমি সবচেয়ে বেশি কষ্ট পাই তখন যখন আমি তোমাকে একটা SMS দেওয়ার পরে তুমি SMSটা সিন করো না এবং সিন করলেও রিপ্লাই দাও না, আমি ঠিক তখনই বেশি কষ্ট পাই। তো এই ধরনের কাজ এখন থেকে আর তোমরা করো না। যারা যারা এই ধরনের কাজ করছো, আমি নাম বলবো না আর আমি বলতে চাচ্ছি না, কারণ এখানে বললে হয়তো বা তুমি মনে কষ্ট পাবা। আমি জানি তুমি অনেক ব্যস্ততার মধ্যেই থাকো, তারপরও আমি অনেক ব্যস্ততার মধ্যে থেকে তোমার সাথে আমি যোগাযোগ করি, তোমাকে নিয়ে হেল্প করার চেষ্টা করি। তো আসলে একজন মানুষের পক্ষে সবার দিক খেয়াল রেখে বা সবার খোঁজখবর নিয়ে পড়ানোটা সত্যি অনেকটা কষ্টকর। তো আমি আমার কষ্টের কথা তেমন চিন্তা করতেছি না, আমি তোমাদের রেজাল্টের কথা চিন্তা করতেছি, শুধু তোমাদের না, যারা অফলাইনে পড়ে আমার কাছে তাদের কথাও চিন্তা করি। আমি আসলে তোমাদের নিয়ে কাজ করি, বুঝছো, আমার দিন রাত তোমাদের নিয়ে কাজ। অফলাইন বাচ্চাদের নিয়ে কাজ, আর বাসায় থাকলে অনলাইন বাচ্চা মানে তোমাদের নিয়ে কাজ। ওয়ালাইকুম সালাম আফিফা জয়েন করছো, খুশি হলাম। তো দিন শেষে আমি খুশি থাকি তখন যখন দেখি যে আমার বাচ্চারা সবাই আমাকে মনে রাখছে, অর্থাৎ সবাই আমার সাথে যোগাযোগ ঠিক রাখতেছে, ক্লাসটা নিয়মিত করতেছে, বা ক্লাস কোনো কারণে মিস হইলেও সে বলতেছে স্যার ক্লাস এই কারণে মিস হয়েছে, কিছু মনে করেন না। তো আমি আশা করি তোমাদের সাথে যে কথাগুলো বলছি কথাগুলো মেনে চলার চেষ্টা করবা আর নিয়মিত ক্লাসটা করবা। ক্লাস যদি মিসও হয় কোনো সমস্যা নাই, অন্তত পক্ষে যোগাযোগ রাখবা। আমি যে তোমাদের প্রত্যেক দিন বাড়ির কাজটা দেই, HW ইংরেজি একটা হোমওয়ার্ক দেই, সেই হোমওয়ার্কটা তোমরা দয়া করে এখন থেকে প্রত্যেক দিন কমপ্লিট করার চেষ্টা করো। আর আমি তোমাদের গতকালকে বলছি একটা ইংরেজি গাইডের কথা, রয়্যাল গাইড, সেই গাইডটা অনেক অনেক সুন্দর, আর সেই গাইডের PDFটা আমি করার চেষ্টা করতেছি। যদি PDFটা করে ফেলতে পারি, আমি এই PDFটা তোমাদেরকে গিফট হিসাবে দেব, একবারে বিনামূল্যেই তোমরা পেয়ে যাবা, বুঝছো, গিফট হিসাবে PDFটা পেয়ে যাবা। আমি তোমাদের দেখাচ্ছি এই হ্যাঁ এই ইংলিশ গাইডটা, রয়্যাল গাইডটা। আইসিটি গাইডটার দাম কত? এই আইসিটি আচ্ছা, এটা সাপ্লিমেন্ট, তো সাপ্লিমেন্টের দামটা আসলে পুরোপুরি লেখা নাই, সাপ্লিমেন্টের দাম দেখতে হবে, আমি বলতে পারতেছি না। এই যে গত ক্লাসে বলছিলাম
এই সেই বইটা, গাইডটা আর কি। এটা রয়্যাল গাইড, ইংলিশ সেকেন্ড পেপারের জন্য খুবই সুন্দর। আমার অফলাইনে যে স্টুডেন্ট সোহান, ও তো আজকে ক্লাসে এই মুহূর্তে নাই, তো ও এই গাইডটা আমাকে দিছে যে স্যার আপনি একটু পিডিএফ করে দেন, তাহলে সবার উপকার হবে। তো আমি এটা পিডিএফে কাজ করতেছি। এই গাইডটা সবারই লাগবে, তুমি ইন্টার ফার্স্ট ইয়ার হও, সেকেন্ড ইয়ার হও, বা সায়েন্স কমার্সার যেখানেই হও, বা তুমি পলিটেকনিক হও বা ডিপ্লোমা হও, যে কোনো সেক্টরই থাকো না কেন, ইংরেজি তোমাকে জানতেই হবে। আর ইংরেজির জন্য রয়্যাল প্রকাশনী তারা এত সুন্দর করে প্রতিটা টাইপ আলোচনা করছে, জাস্ট ওয়াও এক কথায়। যেখানে তোমার আমি একটু বুঝাই দিই কিছু। এই বইটার দাম আমাদের এই প্রাইস মূল্যে লেখা আছে 590 টাকা। যারা কিনতে চাও 590 টাকা দাম, মোটামুটি 550 টাকার মধ্যেই কিনতে পারবা, সমস্যা নাই। এই বইটা খুবই সুন্দর। হ্যাঁ, এই ইংলিশের জন্য অ্যাডভান্স ভালো হয়, কিন্তু ইংলিশের এই গাইডটা সুন্দর করে সাজিয়ে লিখছে। আমি অ্যাডভান্সও আমার কাছে আছে, তারপর হচ্ছে গিয়ে আমার অন্য প্রকাশনী এটাও আছে, তবে রয়্যাল গাইডটা অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দরভাবে গ্রামারটা সাজিয়ে লিখছে। যদি তুমি গাইড কিনতে চাও তাহলে অবশ্যই রয়্যাল গাইডটা কিনবা, এটা আমার সাজেস্ট, যদি পারো আর কি। আর না পারলে ইংরেজির জন্য অ্যাডভান্স বা নবদূত যে কোনো একটা পাবলিকেশনের বই কিনলেই হবে। থ্যাংক ইউ আলিফা, জয়েন করছো। হ্যাঁ বলো। গাইডটা হচ্ছে একটু দেখান, তার ওখানে আমি একটা জিনিস দেখতে চাই, একটু দেখান তো। আসলে অ্যাডভান্সটা তো আমার একটু পুরাতন, বুঝছো, নতুনটা নাই, তো আমি পুরাতনটা একটু তোমাদেরকে, হ্যাঁ পুরাতন বলতে 23 সালের, বুঝছো, এটা 26-এ তোমাদের ব্যস্ত, ওটা তো নাই। আচ্ছা আমি তোমাকে পরে দেখাবো নে সেই বিষয়ে, তুমি যা জানতে চাচ্ছ। আপাতত এটা তোমাদের ব্যাচের তো 26-এর, এই জন্য আর কি। হ্যাঁ বলো। ভালো অবস্থা। আচ্ছা একটু, স্যার পুরাতন বই কিনলে কি আবার নতুন? আচ্ছা আবার বলো, স্মৃতি ভালো করে প্রশ্নটা বলতে হবে, বুঝতে পারি নাই। স্যার পুরাতন বই কিনলে কি আবার নতুন বই কিনতে হবে? হ্যাঁ অবশ্যই, পুরাতন বই কিনলে তো নতুন বই কিনতেই হবে। পুরাতন বই কেনার প্রয়োজন নাই কোনো, তোমরা নতুন বই কিনবা। পুরাতন বই কিনে শুধু শুধু টাকা নষ্ট, কারণ নতুন বই নতুন নতুন আপডেট থাকে, পুরাতন বইতে কিন্তু অনেক কিছু থাকে না। তো তোমাদের নতুন বই কিনতে হবে, ঠিক আছে? আপাতত পুরাতন বই নিয়ে তোমরা চিন্তা করো না, নতুন বই নিয়ে তোমরা কাজ করবা। তো যেটা বললাম আর কি, এই যে আমাদের গাইডের মধ্যে তোমার গ্রামার পার্ট তো আসেই আছে, 12টা আইটেম। গ্রামারের পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, বোর্ড অ্যানালাইসিস আছে, সবই আছে, মডেল কোশ্চেনও আছে, অনেক ইম্পর্টেন্ট, বুঝছো, অনেকটা মানে সুন্দর, যা এক কথা অবিশ্বাস্য। তো আমি বললাম কেন, এটা ভালো লাগছে আমার কাছে, নিজের কাছে ভালো লাগছে দেখে তোমাদেরকেও বললাম। তো এই বইটার পিডিএফ এটা কোথায় পাবা? এটা ওই লাইব্রেরিতে পেয়ে যাবা, লাইব্রেরিতে খোঁজ করলে তারা দিয়ে দিবে। রয়্যাল বলবে যে রয়্যালের সেকেন্ড পেপারে গাইড দেন, তারা দিয়ে দিবে। হ্যাঁ এবার বলো সাদিদ, বলো। স্যার আমার কাছে যে নবদূতটা আছে। আচ্ছা বলি, শোনো, আমি গাইডের কথা বলছি, একটা হচ্ছে বই অ্যাডভান্স বই, আর হচ্ছে নবদূত বই। এই দুইটা বই থাকবে, সমস্যা নেই, কিন্তু গাইড যদি চাও এটা নিতে পারো, এজ আর ইউর উইশ। নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, তবে নিলে ভালো হয়। আচ্ছা বলতে স্যার আজকে আমার 2টা ফ্রেন্ড অ্যাড হওয়ার কথা ছিল। আচ্ছা আমি একটু আহমেদ রেজার কাছে একটু আসতেছি। আহমেদ রেজা, আমার এই ক্লাসে জয়েন করবে কি তোমার ফ্রেন্ড 2টা? আহমেদ রেজা একটু আমাকে জানাও। জি স্যার আমি ওদেরকে লিংক শেয়ার করছিলাম, ওরা দেখি না আসে নাকি। আচ্ছা লিংক শেয়ার করছো, ঠিক আছে, দেখ যদি আসে আমাকে জানাও। আচ্ছা এবার বলো সাদিদ, বলো, প্রশ্ন বলো, প্রশ্ন উত্তর দিয়ে আমি ক্লাস শুরু করব। আমি ইংলিশ সেকেন্ড পেপার কিনতে চাচ্ছি স্যার, কোনটা কিনলে আর কি ভালো হয় এটা? আচ্ছা বলি, ইংরেজি সেকেন্ড পেপারের জন্য যদি তুমি গ্রামারের মেইন বইয়ের কথা চিন্তা করো তাহলে অবশ্যই অ্যাডভান্স কিনবা, আর যদি গাইড কিনতে চাও অবশ্যই নবদূত কিনবা, সরি এই রয়্যাল কিনবা। ইংলিশ যদি তুমি গ্রামার কিনতে চাও, গ্রামার, তাহলে অবশ্যই তুমি করবা, অ্যাডভান্স কিনবা। অ্যাডভান্স কিনলে এনাফ ইংলিশের জন্য। আর যদি চাও যে গাইড কিনবো তাহলে অবশ্যই এই রয়্যাল গাইডটা আমি তোমাকে সাজেস্ট করতেছি, বুঝতে পারছো? হ্যাঁ এটা হচ্ছে গাইড, এটা হচ্ছে গাইড। আছে বইয়ের মধ্যেও আছে, গাইডের মধ্যেও আছে। বলো বলো। আচ্ছা একজন, আমি বলি একজন করে প্রশ্ন নিলে আমি প্রশ্ন উত্তর দিতে পারবো, একজন করে বললে আমার পক্ষে সুবিধা হবে উত্তর দেওয়ার জন্য। সবারই এটা উপকার, তো সবারই জানতে হবে, কারণ বই তো সবারই কিনা ইচ্ছা আছে, তাই না? তো যেটা বলি, তোমরা যদি বই কিনতে চাও অ্যাডভান্স বইটা কিনবা গ্রামারের জন্য, আর যদি গাইড কিনতে চাও রয়্যাল প্রকাশনী গাইড কিনবা। বইয়ের মধ্যেও তোমার গ্রামার আইটেম আছে, তারপর হচ্ছে গিয়ে সব আইটেমে দেওয়া আছে, গাইডের মধ্যেও দেওয়া আছে। গাইডের মধ্যে হয়তো একটু বেশি দেওয়া থাকতে পারে, বইয়ের মধ্যে হয়তো বা
দেওয়া থাকতে পারে, বোর্ড প্রশ্ন সবই দেওয়া থাকবে, মানে একটু কম বেশি থাকতে পারে, বুঝছো। এখন তোমরা জাস্ট যেটা ইচ্ছা হবে বা যেটা ভালো লাগবে সেটাই কিনবে, আমি দুইটাই বলে দিলাম। তো এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা এখন ক্লাস শুরু করতে পারি। না স্যার, প্রশ্ন নাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আলিফা ক্যামেরা অন আছে, সমস্যা নাই, ক্যামেরা অফ করতেছি, স্টপ ভিডিওতে চাপ দিলেই ক্যামেরা অফ হয়ে যাবে। ওকে, তো আজকে ক্লাসে আমাদের নতুন অতিথি জয়েন করছে ফাতেমা আর হচ্ছে আলিফা, আর আফিফা তো আগে থেকে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আর মোটামুটি সবাই আসো, জিসুনও আছে আজকে নতুন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখন ক্লাস শুরু করি বাচ্চারা। হ্যাঁ, আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করছিলাম যে সাপ্লিমেন্ট থেকে আমাদের এমসিকিউ প্রবলেমগুলো সলভ করতেছিলাম। তো আজকে আমরা এমসিকিউ প্রবলেমগুলো সলভ করে শুরু করব। আর আমাদের বেসিক ক্লাস ইনশাআল্লাহ আল্লাহ নাম নিয়ে আমরা খুব শীঘ্রই শুরু করতেছি। সায়েন্সের বেসিক ক্লাস, আইসিটি বেসিক ক্লাস, ইংরেজি বেসিক ক্লাস, সব বিষয় বেসিক ক্লাস, এবং যতটুকু সময় চেষ্টা করব আমাদের সাজেশন মতো পড়ার জন্য ইনশাল্লাহ। তো অনেক কথা হইলো, আর কথা বলবো না, এই বিষয়ে পরে আলোচনা হবে ইনশাল্লাহ। আপাতত আমরা ক্লাস স্টার্ট করছি। আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা, বলো। কেমিস্ট্রি এক্সামের জন্য দিছিলেন, ওইখানে তো স্যার এমসিকিউ অ্যানসার নাই। আচ্ছা, কেমিস্ট্রি এমসিকিউটা হবে না আজকে, এই কালকে হবে বায়োলজি এক্সাম, বুঝছো। ও, বুঝতে বায়োলজি, বুঝছো। আচ্ছা, বায়োলজি সাজেশন দিব না, সাজেশন আমার দিব না। আচ্ছা, গত ক্লাসে আমরা এগুলো সলভ করছিলাম, বুঝছো। আচ্ছা, আমি একটু নতুন যে জয়েন করছো ফাতেমা, আমি তোমাকে একটু আসি। একটা ফাতেমা মিম, একজন হচ্ছে ফাতেমা মিম 26 ব্যাচ, তুমি না, ফাতেমা আছে। ফাতেমা, তোমার সাথে আজকে কথা হয়েছিল, তুমি একটু ভয়েসে কথা বলো। ফাতেমা, তুমি কি শুনতে পাচ্ছো আর দেখতে পাচ্ছো? আমি এখনই ক্লাস শুরু করব। ফাতেমা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি সব শুনতে পাচ্ছো, দেখতে পাচ্ছো? একটু আমাকে জানাও। জি স্যার, আলহামদুলিল্লাহ সব শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন ক্লাস শুরু করতেছি, মনোযোগটা দেখো। ওকে, আচ্ছা। আর যেটা বলি বাচ্চারা, হ্যাঁ যেটা বলি, আমরা কিন্তু এখন এমসিকিউ সলভ করতেছি। গত ক্লাসে আমরা এমসিকিউগুলো দেখছিলাম, তো আজকে আমরা এমসিকিউগুলো দেখবো, তবে একটু আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, আমি একটু তাহলে একটা করি, আমরা কি জানি বলে, একটু ঠিকঠাক করে নিই, একটু ওয়েট করো, আমি ঢেকে পড়াবো তো এই জন্য আর কি। আচ্ছা, তো একটু সময় দাও, আমি জাস্ট এখন প্রসেসিংটা ঠিক করে আমরা এমসিকিউটা নিয়ে আসতেছি। আচ্ছা, তো দেখো, হ্যাঁ এটা আমাদের দিনাজপুর বোর্ড 2024 সালে আসার প্রশ্ন। যারা নতুন আছেন আজকের ক্লাসে তাদেরকে বলতেছি, আপনারা কিছু জিনিস হয়তো বা বুঝতে না পারেন, এটা স্বাভাবিক, কারণ কি কয়েকটা ক্লাস হয়ে গিয়েছে, তারপরও দেখবেন এমসিকিউ তো এগুলো একটু মুখস্থ রাখলেই হয়ে যাবে। দিনাজপুর বোর্ড 2024 সালে এমসিকিউ প্রশ্নে আসতেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি? আচ্ছা, একটু আনক্লিয়ার দেখাচ্ছে। আচ্ছা, এক্সিলেন্ট উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তবে কোন বিষয়ে ক্লাস হচ্ছে? আচ্ছা বলি আফিফা, এখন ক্লাস হচ্ছে আমাদের আইসিটি সাবজেক্টের, ঠিক আছে। গ্রুপ সাবজেক্টের ক্লাস আজকে নিতে পারতেছি না তেমন, কারণ আমার একটু শরীর ক্লান্ত, তো এই জন্য আমি একটু রেস্ট নিতে চাচ্ছিলাম। যতটুকু পারি এই ক্লাসটা করাই, জাস্ট দেখো। তো যেটা বলতেছিলাম, আমাদের রুটিন মতো ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, রুটিন মতো সব ক্লাস হয়ে যাবে, রুটিন পেয়ে যাবে, রুটিন মতো ক্লাসে জয়েন করবা। তো এখন যেটা বলতেছি, এখন আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা এআই, এই এআই কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, আমি তোমাদেরকে জাস্ট একটু অপশনগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। মেশিন লার্নিং, এই মেশিন লার্নিং তোমরা বুঝি কম্পিউটার দ্বারা কাজ করা হয়, তো অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটারের মধ্যে আছে। কম্পিউটার ভিশন, মানে এই যে কম্পিউটারের যে দৃষ্টি, ভিশন মানে হচ্ছে দৃষ্টি, কম্পিউটার ভিশনের মধ্যে কিন্তু আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারি, এটা খেয়াল রাখবা, কারণ কম্পিউটারে কাজ করা মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এখানে কাজ করবে। মেশিন লার্নিংয়ে কম্পিউটার আছে, কম্পিউটার ভিশনে কিন্তু কম্পিউটার আছে, তার মানে এই কম্পিউটার ভিশনের মধ্যে কাজ করবে। এবং লাস্টে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কিন্তু গত ক্লাসে আলোচনা করছিলাম, কীভাবে আমাদের এই এক একটা শব্দ প্রসেসিংয়ের মাধ্যমে কাজ করে। তো এইটাও আমাদের আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটা অংশ। তো আসলে এখানে আমাদের অপশনগুলোতে গহ দিয়েছে সবগুলোই। এখানে আমাদের জাস্ট একটু ব্যাখ্যা যদি পড়ি তাহলে ভালো করে বুঝতে পারবো যে কৃত্রিম বুদ্ধিমত্তায় কোন কোন ক্ষেত্রে কাজ করে। মেশিন লার্নিংয়ে কাজ করে, রোবোটিক্সে কাজ করে, কম্পিউটার ভিশনেও কাজ করে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়েও কাজ করে এবং স্পিচ প্রসেসিংয়েও কাজ করে। মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, চ্যাট জিপিটি যেটাকে আমরা বলি, সেই চ্যাট জিপিটি আমাদের এই সেক্টরগুলোতেই কাজ করে। উত্তরটা আমাদের গহই হবে, তিনটাই সঠিক, 1, 2 ও 3। এটা একটু আমাদের ব্যাখ্যামূলক বা অনুধাবন নির্ভর এমসিকিউ প্রশ্ন, তো একটু আমরা কষ্ট করে মনে রাখার চেষ্টা করব।
আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ আমি একটু ওয়েট করো, আমি আসতেছি। সবাই একটু আমাকে জানাও তোমরা কি এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা আচ্ছা আমি একটু আসি, তোমরা স্ক্রিনে শেয়ারে চাপ দিও না, হ্যাঁ স্ক্রিনটা একজন শেয়ারে চাপ দিছে যার কারণে এটা স্ক্রিন চলে গেছে। স্ক্রিন শেয়ারে চাপ দিও না প্লিজ, আমি এটা অফ করতেছি, সমস্যা নাই। হ্যাঁ ওকে, দেখো আসলে অনেকে নতুন তো বুঝতে পারে না, তো স্ক্রিন শেয়ারে চাপ করলে এরকম হবে। আচ্ছা সবাই বুঝতে পারছো না এমসিকিউটা, 65 নাম্বার এমসিকিউ যেটা ছিল, একটু বুঝছো কিনা আমাকে জানাও, তাড়াতাড়ি বলো। জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। পরবর্তী এমসিকিউটা আশা করি উত্তর দিতে পারবা। হ্যাঁ কিছু বলতেছো বলো। এটা কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায় না প্রথম অধ্যায়? প্রথম অধ্যায় থেকে আলোচনা হচ্ছে, প্রথম অধ্যায়, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, জাস্ট দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হচ্ছে, একটু আগে পড়ছিলাম, এখন দেখো তো কোনটা হইতে পারে। ময়মনসিংহ বোর্ড 24 আসছে, কোথায় কোথায় কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে কাজ করে, হ্যাঁ আছে, এটা কাজ করে। স্পিচ প্রসেসিংয়ে কাজ করে, হ্যাঁ এটাও কিন্তু কাজ করে। আর স্প্রেডশিট প্রসেসিংয়ে কাজ করে, এটা কি আছে এখানে? না, এটা কিন্তু নেই। তাহলে উত্তর হবে কত বলো তো? উত্তর হচ্ছে আমাদের, হ্যাঁ উত্তর হচ্ছে আমাদের 1 আর 3। উত্তর হচ্ছে খ 1 আর 3। দেখো তো বুঝতে পারলা কিনা, বাকির কথা বলি। আচ্ছা তো বলি, জিসুন, তারপর হচ্ছে গিয়ে ফাতেমা, তারপর হচ্ছে গিয়ে আলিফা আক্তার। তোমরা আজকে জাস্ট দেখো ক্লাসটা কীভাবে নিচ্ছে, বুঝছো, আস্তে আস্তে ক্লাস বুঝতে পারবা। আরিয়ান, সাকিবও জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা এবার যাই নেক্সট, পরবর্তী। তো আমাদের এখন জাস্ট আলোচনা হবে 24 সাল আর হচ্ছে গিয়ে 25 সালে এমসিকিউগুলো। মোটামুটি এটা আমাদের আলোচনা শেষ, বুঝছো, এই টপিকটা কমপ্লিট করছি। এবার নতুন এমসিকিউ প্রবলেম আমরা একটু আসি। আমরা এখন যেই এমসিকিউটা প্রবলেমটা সলভ করব, এটা আমাদের 2025 সালে আসে। এই যে আইসিটির এই বইটাও তোমরা চাইলে নিতে পারো, অক্ষরপত্র বই। যাই হোক আমি বই নিয়ে আলোচনা পরে করি, আমরা আগে পড়ালেখা শুরু করি। দেখো আমরা একটা উদ্দীপক পড়বো, ঢাকা বোর্ড 2025 সালে উদ্দীপক থেকে প্রশ্ন আসে। কি বলছে এখানে খেয়াল করবা। মিস্টার রাজীবের নিকট এমন একটি মানুষের ন্যায় যন্ত্র রয়েছে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হাঁটাহাঁটি করা, স্পর্শ অনুভূতি রয়েছে। তিনি টিউমার অপসারণে ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করেন। এখন আমাদের বলছে যে মিস্টার রাজীবের যন্ত্রটি ব্যবহৃত হয় কোথায়। মিস্টার রাজীব যে যন্ত্রটা নিয়ে কাজ করছে বা যে যন্ত্রটা তার কাছে আছে, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যন্ত্রটার নাম কি? মিস্টার রাজীবের কাছে যে যন্ত্রটা রয়েছে তার নাম কি বলো তো, গেস করো তো একটু। রোবোটিক্স। এক্সিলেন্ট, রোবোটিক্স। আমরা কিন্তু জানি যন্ত্র যখন হাঁটাহাঁটি করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, স্পর্শ অনুভূতিতে সহায়ক হয়, সে কিন্তু রোবট হয়। আমরা কিন্তু জানি রোবট মানে কি, যে কথা বলতে পারবে, হাঁটাহাঁটি করতে পারবে, কথা তারপর হচ্ছে কি যোগাযোগ করতে পারবে, নড়াচড়া করতে পারবে, তাকেই তো বলা হয় কি রোবোটিক্স। তো নতুনরা যারা আসো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এখন আমাদের বলতেছে রাজীবের যন্ত্রটি ব্যবহৃত হয় কোথায়। এই যে রোবট কোথায় ব্যবহার করা হয়? জটিল সার্জারি চিকিৎসায়, ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে, নতুন জাতের বীজ উৎপাদনে, টেনিস বলে আকৃতি তৈরিতে। ক নাম্বার হবে? আচ্ছা এক্সিলেন্ট, ক নাম্বার, ভেরি গুড। আমরা কিন্তু জানি বর্তমানে যে আমরা সার্জারি করি হসপিটালে, চিকিৎসার ক্ষেত্রে সার্জারির মধ্যে রোবট কাজ করে, চিকিৎসা ক্ষেত্রে কিন্তু রোবট ব্যবহৃত হয়। তো আমি এই কথাটা বলতেছি নতুন যারা আসো, ফাতেমা যারা আসো, ফাতেমা, তারপর হচ্ছে গিয়ে আলিফা, তারপরে আর কে, আরেকজন হচ্ছে গিয়ে সাকিব। তো তোমাদেরকে বললাম একটু আমাকে জানাও, ফাতেমা, আলিফা, আক্তার আর সাকিব, তোমরা কি বুঝতে পারতেছো রোবট চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়? জি স্যার, আপনি যেগুলো বোঝাচ্ছেন আলহামদুলিল্লাহ বোঝার চেষ্টা করছি স্যার, ইনশাআল্লাহ আর পরে বুঝতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, বলছো, খুশি হলাম। আসলে প্রথম ক্লাস তো এই জন্য একটু আনইজি লাগতে পারে, কারণ কিছু কিছু টপিক আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করছি, সেটা তো রেকর্ড করা আছে, ইউটিউবে দেওয়া আছে, আস্তে আস্তে দেখতে পাবা। যখন বেসিক ক্লাস শুরু করব, এই তো রিসেন্টলি, খুব শীঘ্রই, তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আমি একটু আলিফার সাথে যোগাযোগ করতে চাচ্ছি। আলিফা তুমি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ আর স্ক্রিন কি দেখতে পাচ্ছ? একটু যদি ভয়েসে বলতে না পারো চ্যাট বক্সেও বলতে পারো, ঠিক আছে? আলিফা তোমাকে বলতেছি, যদি তুমি ভয়েসে কথা বলতে নাও পারো চ্যাট বক্সেও বলতে পারো তোমার অনুভূতি, তুমি কতটুকু শুনতেছো দেখতেছো।
আচ্ছা, ওর তো নেট সমস্যা, চলে গিয়েছে। আচ্ছা, তাহলে এবার আমি যাই নেক্সট, পরবর্তীতে শুরু করি। জাস্ট এমসিকিউ তো জাস্ট আমরা যতটুকু আলোচনা করছি গত ক্লাসগুলোতে এর উপর ভিত্তি করে আমরা এগুলো আলোচনা করার চেষ্টা করলাম, তো এটা কমপ্লিট হইল। এখন আমাদের একটা বিষয় যেটা আমরা জানি, যারা এই বছর আমরা আছি, এই বছর যারা আমরা আছি সেটা হচ্ছে আমাদের এই ক্রায়ো সার্জারি কিন্তু নাই। তোমাদের বারবার বলতেছি ক্রায়ো সার্জারি কিন্তু নাই। ক্রায়ো সার্জারি টপিকটা তোমাদের বইয়ে নাই, তো এটা কিন্তু 25 পর্যন্তই চলছিল। থ্যাংক ইউ আলিফা আক্তার, জয়েন করছো, খুশি হলাম। ক্রায়ো সার্জারিটা কিন্তু তোমাদের বইয়ে নাই, তো এটা পড়বা না, এটা বাদ দিয়ে পড়বা, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু মোটামুটি ওকে, থ্যাংক ইউ আলিফা, বলছো, খুশি হলাম। তো আশা করি একটু ধৈর্য ধারণ করো, আশা করি যে কয়েকদিনের মধ্যেই তোমরা ক্লাসে অনেকটা ভালো ফিল করবে আশা করি আস্তে আস্তে। কারণ কি এই ক্লাস তো মনে করো তোমাদের জন্য একেবারেই নতুন, এই জন্য একটু বুঝতে তোমাদের কষ্ট হইতেই পারে, স্বাভাবিক। এবার আমরা একটু খুবই ইন্টারেস্টিং ক্লাস করব এখন, সেটা হচ্ছে আমাদের নতুন টপিক, এটা হচ্ছে আমাদের মহাকাশ অভিযান সম্পর্কে, ঠিক আছে? আমাদের রোবোটিক্সের পরে পরবর্তী যে টপিক সেটা হচ্ছে মহাকাশ অভিযান। এই এমসিকিউগুলো আমাদের সব সাধারণ জ্ঞান, বুঝছো? আমরা যদি এগুলো আগে থেকেই জানি তাহলে তো আরও ভালো, যদি না জানি সমস্যা নেই, আমরা জাস্ট চেষ্টা করব মনে রাখার জন্য, সাধারণ জ্ঞানের মতো মনে রাখবো। মহাকাশ অভিযান টপিক থেকে আমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে নাই, যদিও আমি এটা একটু পড়ি কারণ এটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। কোন সালে মানুষ প্রথমবার চাঁদে অবতরণ করে? সালটা কত সাল? কত সালে পৃথিবীর মানুষ সর্বপ্রথম চাঁদে পা রাখে? এনিওয়ান বলতে পারবা? অপশন ছাড়া বলতে পারবা? 1969 সালে স্যার। স্যার আই থিংক 1987। আনিসুর উত্তর দিয়েছো। 1969। আচ্ছা, আনিসুর উত্তর দিয়েছো 1969। এক্সিলেন্ট আনিসুর, তোমার উত্তর দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, আমাদের পৃথিবীর মানুষ সর্বপ্রথম 1969 সালে চাঁদের মাটিতে পা রাখেন। থ্যাংক ইউ আহমেদ রেজা, চেষ্টা করছো। উত্তর ভুল হতে পারে, সমস্যা নাই, কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের শিখা হইল। তো আশা করি এটা একটা সাধারণ জ্ঞান, যদিও এটা আইসিটির একটা এমসিকিউ প্রশ্ন, কিন্তু এটা একটা সাধারণ জ্ঞান। কারণ আমাদের এটা মনে রাখতে হবে যে পৃথিবীর মানুষ সর্বপ্রথম চাঁদে পা রেখেছিল কত সালে। তো সবাইকে বলতেছি যারা একবারই নতুন আসছো, তোমাদেরকেও বলা হচ্ছে, তোমরা কি এই এমসিকিউটা বুঝতে পারছো? ডাইরেক্ট মুখস্থ, এবং এটা হচ্ছে ডাইরেক্ট আমাদের সাধারণ জ্ঞান, মনে রাখতেই হবে। সবাইকে বুঝতে পারছেন? একটু কথা বলেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা সাধারণ জ্ঞান। হ্যাঁ, সাধারণ জ্ঞানের এমসিকিউ, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে আরেকটা এমসিকিউ, এটাও সাধারণ জ্ঞানেরই, দেখে এটা তোমরা উত্তর করতে পারো কিনা। কিউরিসিটি রোভার নামক মহাকাশযান কোন গ্রহে পাঠানো হয়েছিল? মঙ্গল গ্রহে। এক্সিলেন্ট, ভেরি গুড। আমরা কিন্তু জানি কিউরিসিটি হচ্ছে একটা মহাকাশযান যেটা কি নাসা মঙ্গল গ্রহে পাঠিয়েছিল। এই যে দেখো, আমি একটু ব্যাখ্যা দেখাই। কিউরিসিটি রোভার 2012 সালের মঙ্গল গ্রহে নাসার প্রেরিত চতুর্থ রোবটযান। মঙ্গলের গবেষণা ইতিহাসে এটি নাসার বিজ্ঞানের অন্যতম একটি সাফল্য। তার মানে কিউরিসিটি যেই রোভার ছিল, মহাকাশযান ছিল, এটা কিন্তু মঙ্গল গ্রহেই পাঠানো হয়। সবাইকেই বলতেছি, এটা আরেকটা সাধারণ জ্ঞান, এটা আমাকে জানতে হবে। আমরা যে জিকে পড়ি না, জোবায়ার্স জিকের জন্য তোমরা জোবায়ার্স জিকে বইটা কিনতে পারো সাধারণ জ্ঞানের জন্য। সেই বইটা অনেক দুর্দান্ত বই। যারা ভার্সিটি অ্যাডমিশন নেয়, এ ইউনিট বলো, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, সবাই কিন্তু জোবায়ার্স জিকে বইটাই পড়ে, ঠিক আছে? জোবায়ার্স জিকে বইটা অনেকটা মানে পাওয়ারফুল বই, অনেকটা সুন্দর সাজানো বই। এটা দাম আছে 500 টাকার মতো দাম জোবায়ার্স জিকে। তারপর এটা চেষ্টা করো কেনার জন্য, কিনে পড়ার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের অনেক কথা। কি বললা বুঝি না, বলো। স্যার কিনেছি, 500 টাকা নিচ্ছে, 30তম সংস্করণ। হ্যাঁ, এই জোবায়ার্স জিকেটা অনেক ভালো, কারণ এটা অবশ্যই লাগে ভার্সিটি অ্যাডমিশনে, এটা অবশ্যই কাজে লাগবে। আচ্ছা, এখন যাই পরবর্তী অংশ। তো এখন পরবর্তী অংশটা একটু খেয়াল রাখবা সবাই। আমাদের ক্লাসে সোহান জয়েন করছে, ওই যে আমি একটু দেখি, সাথে যোগাযোগ করি। আচ্ছা,
একটু ওয়েট করো, একটু স্পিকার অফ রেখো সবাই কষ্ট করে। হ্যাঁ, একটু ওয়েট। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, তো আমরা কিন্তু পড়লাম যে মানুষ প্রথমত 1969 সালে চাঁদে যায় আর কিউরিওসিটি মঙ্গল গ্রহে পাঠানো হয়। আচ্ছা, এখন আমরা পরবর্তী এমসিকিউ নিয়ে হাজির হই, দেখি আমরা পরবর্তী এমসিকিউ কতটুকু উত্তর করতে পারি। তো একটু ওয়েট করো, স্পিকার অফ রাখো প্লিজ, স্পিকার চাপ দিয়ে রেখো। সোহান একটু নেট সমস্যা, তো জয়েন করতে প্রবলেম হচ্ছে। সোহান তুমি কি শুনতেছো? আমি একটু ওর সাথে কথা বলি, একটু ওয়েট করো সবাই। সোহান তুমি কি শুনতেছো? আরে সোহানের কষ্ট হচ্ছে নেট প্রবলেমের জন্য। আচ্ছা, তাহলে দেখো নেক্সট আমরা পরবর্তী এমসিকিউ নিচ্ছি, সবাই একটু খেয়াল করো। পরবর্তী এমসিকিউ হচ্ছে বাংলাদেশ এক কোন ধরনের স্যাটেলাইট? জিও স্টেশনারি, ওয়েদার? স্যার ক। আচ্ছা, এক্সিলেন্ট, উত্তর ক। আচ্ছা, উত্তর ক কেন হইল এখন আমি তোমাদেরকে দেখাই, এটা কেন ব্যাখ্যা লেখা আছে। জিও স্টেশনারি স্যাটেলাইট হলো সেই সব স্যাটেলাইট যেগুলো পৃথিবীর পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে হুবহু একই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে। তো তোমরা একটু খেয়াল রাখবা, এই যে আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটাকে নিক্ষেপণ করা হয়েছে, এখন তো নাম দেওয়া হয়েছে বাংলাদেশ এক, কিন্তু এর আগের নাম কি ছিল? বঙ্গবন্ধু স্যাটেলাইট এক। হ্যাঁ, তো সেই স্যাটেলাইট কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। তার গতিবেগ কত জানো? পৃথিবীর গতিবেগ যেমন তার গতিবেগ তেমনই, অর্থাৎ একদিন পৃথিবীর 24 ঘন্টায় যেমন হয়, ওই স্যাটেলাইটেরই একদিন 24 ঘন্টায় হয়। তবে এই স্যাটেলাইটটা পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে ঘুরতেছে, আর এইরকম স্যাটেলাইটকেই বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। এজন্যই আমাদের বাংলাদেশ ওয়ান স্যাটেলাইটটা জিও স্টেশনারি থেকেই করা হয়েছে। সবাইকে বুঝতে পারছো এতটুকু? একটু আমাকে জানাও, রেসপন্স করো, মনে রাখবা এটা হচ্ছে এমসি। আচ্ছা, এর পরবর্তীটা সবাই পারার কথা। নাসা সম্প্রতি কোন গ্রহে নভোযান পাঠিয়েছে? সবাই জানবা এক কথায়। মঙ্গল গ্রহে। এক্সিলেন্ট, মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে স্যার। ভেরি গুড, কারণ আমরা জানি নাসা যেই কাজই করে মোটামুটি মঙ্গল গ্রহই করে, তাই না? ওকে, তো নাসা এর পূর্ণরূপ, স্যার এখানে কোন গ্রহ নিয়ে যদি বলা হয় এটা তো অলওয়েজ মঙ্গল গ্রহ নিয়ে বলা হবে, তাই না? হ্যাঁ, ভেরি গুড, ভালো উত্তর বলছো। আমাদের আসলে যদি কোনো গ্রহ নিয়ে আপডেট নিউজ আসে, সেক্ষেত্রে মঙ্গল গ্রহকেই বিবেচনা করা হয় বেশি, কারণ মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা হচ্ছে বেশি, এটা খেয়াল রাখবা। আরেকটা বিষয় খেয়াল রাখবা, এই যে নাসা শব্দটা যে আছে না, এটার কিন্তু পূর্ণরূপ আমাদের পরীক্ষা আসার মতো, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা কিন্তু এমসিকিউতে যেমন আসে, আমার কর্ণঙেও কিন্তু আসতে পারে। নাসার পুনরূপটা কি? আইসিটিতে কর্ণঙে আসতে পারে এই প্রশ্নটা। সবাই একটু ভালো করে মুখস্থ করে লিখবা, না লিখলে কিন্তু তোমার মনে থাকবে না, লিখলে অবশ্যই মনে থাকবে। আচ্ছা, এটা গেল। তো এখন আমরা পরবর্তী এমসিকিউতে যাই। এই এমসিকিউটা মোটামুটি আমরা গত ক্লাস আলোচনা করছিলাম। বাংলাদেশ স্যাটেলাইট একের সুবিধা ভোগ করবে কারা? প্রতিরক্ষা বাহিনী, অনলাইন ব্যাংকিং, টেলিমেডিসিন। আসলে এখানে সবগুলোই হবে, কারণ কি সবাই এগুলো গ্রহণ করে সবগুলো। আচ্ছা, এবার দেখো পরবর্তী, বাংলাদেশ এক স্যাটেলাইট থেকে প্রাপ্ত সুবিধার ক্ষেত্রগুলো হচ্ছে ডিশ সার্ভিস, প্রতিরক্ষা সার্ভিস, ইন্টারনেট সার্ভিস। সবগুলো স্যার। আচ্ছা, এখানে আসলে দিছে দুইটা, বুঝছো? এখানে হ্যাঁ, ডিশ হবে না, 2 আর 3 না, এখানে দিছে 1 আর 3 দিছে, বুঝছো? ডিশ সার্ভিস দিছে। এখানে দেখো ডিশ আর ইন্টারনেট কিন্তু আমার প্রায় সেমই কানেকশন, ডিশ আর ইন্টারনেট কিন্তু প্রায় সেম কানেকশন। প্রতিরক্ষা বলো স্যার ডিশ তো তার আগেটা তো প্রতিরক্ষা বাহিনী দিছে, বাট এটার মতো প্রতিরক্ষা বাহিনী দেয় নাই। আসলে এটা এমসিকিউতে ভুল আছে একটু, আমার এটাই কনফিউজ লাগতেছে। এখানে তো প্রতিরক্ষা দিছে, বুঝছো? প্রতিরক্ষার মধ্যে এটা আছে, অনলাইন ব্যাংকিংয়েও আছে, টেলিমেডিসিন আছে বাংলাদেশে। কিন্তু আসলে সুবিধাগুলো কারা পাবে? সুবিধা তো সবাই পাবে, প্রতিরক্ষা পাবে, ডিশ সার্ভিস পাবে, ইন্টারনেট সার্ভিসও পাবে, সবাই পাবে। এটা আসলে গহ হবে উত্তর, একটু মিস্টেক হয়েছে, বুঝছো? মিস্টেক থাকতে পারে, কম বেশি ভুল ভ্রান্তি হইতে পারে, সবগুলো যেহেতু হবে এরকম না, একটু ভুল ভ্রান্তি থাকতেই পারে। কথা কি বুঝছো? তাদের মোল্লা কলেজে আবার ভুল করে। আরে ভুল হইতেই পারে, স্বাভাবিক। এই কলেজে সবাই A+ পাইছে, কি হয়েছে? ভুল করতে পারে না? করতেই পারে, কারণ আমরা ওই যে
বেসিক থেকে বুঝতেছি, উপরেরটা তো ছিল প্রতিরক্ষা, এখানে প্রতিরক্ষা দেয় নাই কেন? অবশ্যই দেওয়ার কথা ছিল, হয়তো। যাই হোক, সমস্যা নেই, এটা একটু ভুল করতেই পারে, নো প্রবলেম। সবাইকে বুঝতেছো? আমাকে একটু জানায়ও, রেসপন্স করো, বুঝতে পারতেছো? আচ্ছা, জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ। তো মোটামুটি আমরা অনেকটা পড়লাম, এখন আমি সামনে যাই, এই টপিকটা কমপ্লিট। নেক্সট টপিক থেকে আমরা একটু এমসিকিউ ধরি। হ্যাঁ, পরবর্তী টপিকে কলেজ মাত্রই ভুল করে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, স্বাভাবিক। নেক্সট টপিকের ইয়েটা হচ্ছে আমাদের আসলে পরীক্ষা আসছে, বোর্ড পরীক্ষা। দেখি, রাজশাহী বোর্ড 24 সালে আসছে। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থায় বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন বিপ্লবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? গেস করো, এটা সাধারণ জ্ঞান। বিদ্যুৎ শক্তির ব্যবহার ছিল কোন বিপ্লবে? বলো তো। স্যার মেবি গ হবে। আচ্ছা, দেখি যারা, দ্বিতীয় হয়তো। আচ্ছা, এখানে দিছে দ্বিতীয়। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, দ্বিতীয় দেওয়া আছে। আচ্ছা, গ দিছো আলিফা, থ্যাংক ইউ, চেষ্টা করছো, সমস্যা নেই, ভুল হোক, প্রবলেম নাই, আমরা শিখলাম। আমাদের মনে রাখবা, এখন ভুল হওয়া মানে তোমার উপকার। এই ভুলটা পরীক্ষা যাতে না হয়, এই জন্য শিখতে পারবা এখন। আর এখন যদি ভুল না হয়, পরীক্ষা ভুল হলে ক্ষতি আছে, এটা খেয়াল রাখবা। পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন হয়? প্যাট, পিএলসি, নেট, সিএডি? কোনটা হবে বলো তো পণ্যের ডিজাইন তৈরিতে? আমরা মোটামুটি জানবো, মানুষ ভুল থেকে শিখে। হ্যাঁ, ভেরি গুড সাকিব, সুন্দর তো দিয়েছো, ভুল থেকে শিখে। আচ্ছা, খুশি হলাম। আচ্ছা, এখানে সিএডি দেওয়া আছে, উত্তরটা হচ্ছে পিএলসি দেয় না, সিএডি দিছে। আসলে এটা আমাদের ওই মুখস্থ করতে হয়, বুঝছো? আইসিটি মেন বইটা থাকলে পড়লে মোটামুটি মুখস্থ হইতো বা বুঝতে পারতো ইজিলি। তো আমি ব্যাখ্যা দেখাই, ব্যাখ্যা লিখছে, পিএলসি হচ্ছে প্রোগ্রাম লজিক কন্ট্রোলার। উৎপাদন সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে পিএলসি ব্যবহার করে উৎপাদনশীলতা হয়। আসলে এখানে সরি কোনটার কথা বললাম না, এটা তো অন্যটা। আচ্ছা, এটা না, এটা নতুনটা দেখো, উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে পিএলসি। পিএলসি হচ্ছে উৎপাদনের জন্য, আর এটা হচ্ছে পণ্যের ডিজাইন তৈরি। পণ্যের ডিজাইন তৈরি এটা হচ্ছে একটা সিস্টেম, এটা হচ্ছে উৎপাদন, এটা হচ্ছে আরেকটা সিস্টেম, দুটো হচ্ছে আলাদা, খেয়াল রাখবা। আচ্ছা, এখন একটা এমসিকিউ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পূর্ণরূপ মনে রাখতে হবে। হ্যাঁ, লাস্ট অফ অল এমসিকিউটা, সিএডির পূর্ণরূপটা আসলে কি, যেটা আমরা যে এখানে দেখতে পাচ্ছিলাম? একটু চেষ্টা করো। কম্পিউটার এডেড ডিজাইন, কম্পিউটার আর্ট ডিজাইন, কম্পিউটার এডেড ডিজাইন স্যার। আচ্ছা, এক্সিলেন্ট, হ্যাঁ, উত্তরটা রাইট, কম্পিউটার এডেড ডিজাইন, ভেরি গুড। হ্যাঁ, এটা আমাদের মেন বইতে আছে, বুঝছো? এটা কিন্তু আবার কনং আসে, এটা কিন্তু বোর্ড পরীক্ষা আসে, একটা কনং প্রশ্ন। সিএডি এর পূর্ণরূপ, এটা মেন বইয়ে যারা টেস্ট পেপার কিনবা বা গাইড কিনবা দেখবা যে কনং এই প্রশ্নটা আসে, এটা খেয়াল রেখে কাজ করবা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার সেই প্রশ্নটা, যে আমাদের সিএডি, কম্পিউটার এডেড ডিজাইন। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা পড়ছি। পরবর্তী টপিক হচ্ছে বায়োমেট্রিক্স ও বায়ো ইনফরমেটিক্স। এটা খুবই চমৎকার একটা টপিক, তবে আজকে আমাদের সময় যেহেতু নাই, আমরা তো আর লং টাইম কন্টিনিউ করতে পারতেছি না। এখন এতটুকুই আমরা রেকর্ডটা সেভ করব। এখন তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে, আইসিটির জন্য তোমরা বইটা কিনে ফেলবা খুব দ্রুত, বুঝছো? আইসিটি ওই যে আমাদের সিস্টেক প্রকাশনীর যে বইটা, সেই বইটা খুব দ্রুত কিনে ফেলো। এই যে এই দুইটা বই, যে কোনো একটা বই কিনে ফেলো খুব দ্রুত, কারণ আমাদের পড়া শুরু করতে হবে। যদি চাও কেউ এটা কিনবা, অক্ষরপত্র, এটাও কিনতে পারো, অথবা যদি চাও মাহবুব রহমান স্যারের বই কিনবা, এটাও কিনতে পারো। তবে এটা কিনলে অনেক ভালো, ওই বইটা অনেকটা সাজানো গোছানো, তো এটা আমি প্রেফার করি। কিনে ফেলবা খুব দ্রুত। হ্যাঁ, 350 টাকার মতন লাগবে। দাম কত? আচ্ছা, এটার দাম মেবি 450 টাকা পাবা। আর এই বইটা পাইতে পারো মনে হয় এটাও 500 টাকার মতো দাম, বুঝছো? এটা 520 টাকা দাম। যাই হোক, তো দাম নিয়ে সমস্যা নাই, মেন তো হচ্ছে ভালো মানের বই পড়তে হবে, তাই না? ভালো মানের বই, এটাও ভালো মানের বই, এটাও ভালো মানের বই। একটা হচ্ছে অক্ষরপত্র আর একটা হচ্ছে সিস্টেক। এখন আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা জাস্ট বাজারে গিয়ে তুমি লাইব্রেরি থেকে বই দুটো নিবা, দেখবা কোনটা তোমার কাছে ভালো লাগে সেটাই কিনবা। হয় অক্ষরপত্র কিনবা অথবা সিস্টেক কিনবা, এই দুটো একটা বই কিনো, আশা করা যায়। আমি কিনলাম। আজকের মতো ক্লাসের লিঙ্ক এখানে আমাদের কমপ্লিট।